সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার আছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি, আমাদের পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের প্রথম ক্লাস। তো তোমাদের সাথে শেষ পর্যন্ত সামনাসামনি দেখা হয়ে গেল। তো এখন থেকে আমরা রেগুলার ক্লাসে দেখা হবে আমাদের, এবং আমরা একটা বিশাল কোর্স শুরু করতে যাচ্ছি, দীর্ঘ একটা কোর্স শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েট ফিজিক্স ফার্স্ট পার্টের। তোমরা যারা 9-10-এ ফিজিক্স পড়াশোনা করে আসছো তাদের একটা ফিজিক্সের একটা বেসিক আইডিয়া তোমাদের আছে, ফিজিক্সের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া আছে। তো তার প্রেক্ষিতে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবা যে ইন্টারমিডিয়েটে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলায়ে এই দুইটা বছর আসলে বলা ঠিক না, কারণ 2টা বছর আসলে আমরা ইন্টারমিডিয়েটে সময় পাই না। ফার্স্ট ইয়ারটা মোটামুটি বছরের কাছে গেলেও সেকেন্ড ইয়ারটা কিন্তু পুরাপুরি বছর পাওয়া যায় না। তো এরকম একটা কম সময়ের মধ্যে আমরা কিন্তু 9-10-এর তুলনায় এখানে বিশাল বড় একটা সিলেবাস কমপ্লিট করি। তো এই কারণে তোমাদের বেশ ধৈর্য দরকার এবং পড়ার অনেক বেশি আগ্রহ দরকার এবং জানার অনেক বেশি আগ্রহ দরকার। তুমি হালকার উপর পড়াশোনা করে, বিশেষ করে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলা খুব হালকার উপর পড়াশোনা করে তুমি হয়তো বোর্ড পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করে আনতে পারবা, বাট অ্যাডমিশনে গিয়ে কিন্তু প্রত্যেকটা দরজা থেকে ধাক্কা খাওয়া শুরু হবে। এই কারণে বিশেষ করে যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং বা ইউনিভার্সিটি তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এবং যাদের টার্গেট মেডিকেল তাদের বায়োলজি সহ একটা ভালো কনসেপচুয়াল বেস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই তৈরি করা দরকার। এবং তার জন্য প্রথম থেকে সময় দিয়ে ব্যাপারগুলোকে, কনসেপ্টগুলোকে বা টপিকগুলোকে বুঝে বুঝে পড়াটা খুব জরুরি, এবং সেই অনুযায়ী বেশি বেশি প্র্যাকটিস করাটাও জরুরি একটা প্রপার গাইডলাইনের মধ্য থেকে। তুমি শুধু পড়ে গেলেই হবে না, বা শুধু বুঝে গেলেই হবে না, শুধু আবার প্র্যাকটিস করে গেলেই হবে না। তাহলে আমাদের কি করতে হবে? সব কিছুর একটা মিশ্রণ লাগবে, সব কিছুর একটা সমন্বয় লাগবে। তোমার ভালো করে কোনো একটা কনসেপ্ট ডিপলি বেসিক থেকে বুঝতে হবে, এবং তারপরে তুমি যখন জিনিসটা ভালো করে বুঝে যাবা তখন সেই রিলেটেড বিভিন্ন পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন বইয়ের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো বুঝতেই পারতেছো যে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ। তোমার এই এসএসসি সিলেবাসের উপর কিন্তু তুমি কোথায় যাবা, তুমি ডাক্তারি পড়বা, নাকি তুমি ভার্সিটিতে পড়বা, নাকি তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, নাকি অন্য কোনো লাইনে যাবা, এটা কিন্তু তোমার এসএসসি সিলেবাসটা মানে নির্ধারণ করে না। তোমার এই জিনিসটা পুরাপুরি নির্ধারিত হয় কিন্তু এইচএসসি সিলেবাসের উপরে। তো এই কারণে এই সিলেবাসটাকে বোর্ড পরীক্ষার জন্য তোমরা অবশ্যই যতটা গুরুত্ব দিবা তার চেয়ে আরেকটু বেশি গুরুত্ব দিবা অ্যাডমিশন টেস্টের জন্য। কারণ বোর্ড পরীক্ষাতে A+ ধরো অনেকে পাবে, বোর্ড পরীক্ষাতে ধরো গোল্ডেন A+ অনেকেই পাবে। তো এতে মনে করো কারো কিছু যায় আসে না। তোমার কলেজের সমস্ত স্টুডেন্টই যদি গোল্ডেন A+ পায় তাও কোনো সমস্যা নাই, আবার সমস্ত স্টুডেন্ট যদি শুধু A+ পায় তাও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কলেজ থেকে কয়জন কোন জায়গায় চান্স পাবে এইটাই কিন্তু ওই স্টুডেন্টদের মনে করো যে ক্যারিয়ার নির্ধারণ করে দিবে। তুমি তারপরে গিয়ে তুমি কোনো একটা ইউনিভার্সিটি বা কোনো একটা মেডিকেল ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তুমি চান্স পাওয়ার পরে গিয়েই কিন্তু তোমার লাইফের একটা লক্ষ্য মনে করো যে ফিক্সড হবে। তো আশা করি তোমরা ব্যাপারগুলা খুব সিরিয়াসলি বুঝতে পারবা এবং বুঝতে পারছো। আর এই জিনিসগুলা বুঝে খুব দ্রুত পড়াশোনার মধ্যে ঢুকে যাইতে হবে। তোমরা কলেজ সিলেকশন দিছো, মাঝে এনডিসির পরীক্ষাটাও হয়ে গেল, এখন আস্তে আস্তে দেখবা কলেজেও ভর্তি হয়ে যাবা। তো কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে যেটা হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের কলেজে ভর্তি হয়ে যাওয়ার পরে ধরো যে একটা মানে কলেজে আসছি, কলেজে উঠছি, মানে এরকম একটা অন্যরকম ভাব শরীরের মধ্যে চলে আসে। এই ভাবের কারণে মনে করো যে বই খাতা থেকে অনেক দূরে অনেক স্টুডেন্ট চলে যায়। বিভিন্ন মনে করো যে ফ্রেন্ড সার্কেল হয়, যে ফ্রেন্ড সার্কেলগুলো আসলে লং রান হয় না, লং রান টিকে না। তো এরকম কিছু ছোট ছোট দেখবা নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হবে। তো এই ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে তুমি কিন্তু সময়টাকে বরবাদ করবা না।
ঠিক আছে, তোমার অনেক রঙিন রঙিন স্বপ্ন কলেজে উঠলে তোমরা দেখবা, বা রঙিন রঙিন স্বপ্ন দেখবা চোখের সামনে ঘুরে বেড়াবে। ওইগুলা থেকে দূরে থাকতে হবে, নিজেরে বাঁচায় রাখতে হবে এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে। তোমার টার্গেট থাকবে যে আমি একটা জায়গায় চান্স পাইতে চাই, এটা আমার লক্ষ্য। ওকে, তাহলে চলো আমরা পড়া শুরু করি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড আশা করি ক্লিয়ার আছে। নেটে হয়তো মাঝে মাঝে একটু প্রবলেম দিতে পারে। তো অনলাইন ক্লাসের আমি তোমাকে সুবিধার পাশাপাশি একটু অসুবিধা বলি। অনলাইন ক্লাস লাইভ করতে গেলে মাঝে মাঝে দেখবা নেট ডিস্টার্ব দিবে, মাঝে মাঝে দেখবা মোবাইল কাঁপাকাঁপি শুরু করবে। ঠিক আছে, মাঝে মাঝে দেখবা আমি গায়েব হয়ে গেছি, হঠাৎ করে দেখবা যে আমি নাই, আমি গায়েব হয়ে গেছি, ভিডিও দেখতে পাচ্ছ না। কখনো কখনো হয়তো সাউন্ড শুনতে পারবা না, কখনো কখনো তোমার নেটে ডিস্টার্ব দিবে, কখনো কখনো আমার নেটে ডিস্টার্ব দিবে। এই সব কিছুই বা সব কিছু প্রতিকূলতার মধ্য থেকেই আমাদের কিন্তু ক্লাসটা করে আগায় যেতে হবে। তো এর জন্য সবসময় কি করতে হবে, যে মাথায় রাখতে হবে যে লাইভ ক্লাস করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা ঘটতে পারে। তো এই সমস্যার মধ্য থেকে সমাধান খুঁজে নিয়ে তোমার আগে যেতে হবে। ওকে, তো চলো আমরা শুরু করি। শোনো, আমরা পদার্থবিজ্ঞান পাঠ্যপ্রস্তুতি পর্বে আমরা কিছু বেসিক জিনিস শিখব। ফিজিক্স পড়তে গেলে ভালো করে শোনো, ফিজিক্স পড়তে গেলে তাই তুমি প্রথম অধ্যায় বলো এবং একেবারে লাস্টের অধ্যায় বলো, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে তোমার ম্যাথের একটা বেসিক কনসেপ্ট লাগবে। সেই কনসেপ্ট বা সেই টুলটার নাম হচ্ছে অন্তরীকরণ এবং যোগজীকরণ। ইংরেজিতে বললে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অর্থাৎ অন্তরীকরণ এবং যোগজীকরণ, এই দুটাকে একত্রে বলা হয় ক্যালকুলাস। ম্যাথের তুমি অনেকগুলো পার্টের সাথে পরিচিত বা শাখার সাথে পরিচিত। যেমন তুমি ছোটবেলায় পাটিগণিত করে আসছো, আর একটু বড় হয়ে বীজগণিত করছো, তারপরে তুমি মনে করো যে ত্রিকোণমিতি করছো, জ্যামিতি করছো, জিওমেট্রি করছো। এরকম বিভিন্ন শাখা, জিওমেট্রি, ত্রিকোণমিট্রি, তারপরে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত, এরকম বিভিন্ন ধরনের ম্যাথের শাখা আছে। তার মধ্যে একটা অনেক 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 ইম্পর্টেন্ট একটা শাখা ফিজিক্স, যার উপর পুরোটাই ডিপেন্ডেন্ট, ফিজিক্স যেটা ছাড়া চলতেই পারে না, ফিজিক্সের হিসাব নিকাশ যারে ছাড়া সম্ভবই না, সেরকম একটা শাখা হচ্ছে ক্যালকুলাস। ফিজিক্সের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ক্যালকুলাস আমাদের কাজে লাগবে। এই কারণে আমি তোমাদের প্রথমে কয়েকটা ক্লাসে ক্যালকুলাসের বেসিকটা পড়াই নিব। বিশেষ করে ক্যালকুলাস আমি তোমাকে, ধরো ক্যালকুলাস পড়ার পরে ম্যাথের বইয়ে তুমি ম্যাথের ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে যে ক্যালকুলাস, অন্তরীকরণ, যোগজীকরণ যা পড়বা, তার প্রত্যেকটা অধ্যায় আমি যা শিখাবো তাই শিখে যে তুমি পারবা 100% তা না। আমার টার্গেট তোমাকে ম্যাথ পড়ানো না, আমার টার্গেট এই সাউন্ড কি শোনা যাচ্ছে না? ভিডিও আটকে যাচ্ছে, এফবি লাইভে সুইচ করো। আচ্ছা, যাদের এখানে প্রবলেম হচ্ছে ওয়েব অ্যাপে, তারা ফেসবুকে চলে আসো। আসো আসো আসো, দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আর এখানেও সাউন্ড ক্লিয়ার আছে, ঠিক আছে। দেখবা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। প্রথম প্রথম সমস্যা হবে, প্রথম প্রথম দেখবা সাউন্ড পাবা না, কিন্তু কিছুদিন পর দেখবা খুব সাউন্ড ভালো করে শোনা যাচ্ছে। প্রথম প্রথম ভিডিও মাঝে মাঝে দেখা যাবে না, তারপরে দেখবা আস্তে আস্তে ভিডিও দেখা যাচ্ছে। তো কোনো সমস্যা নেই, আস্তে আস্তে দেখবা সব সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তুমি বুঝতে পারবা সমস্যাগুলো কেন হচ্ছে। সমস্যাগুলো হচ্ছে তোমার নেটের জন্য অথবা আমার নেটের জন্য হইতে পারে। তো এই কারণে দুইটা অপশন, একটা হচ্ছে ওয়েব অ্যাপে আর একটা হচ্ছে ফেসবুকে। তাহলে তোমার দুইটাই মনে করো যে ইনেবল থাকা লাগবে। ঠিক আছে, কখনো যদি মনে করো যে কারো যদি ফেসবুকে বেশি ডিস্ট্রাকশন হয়, ঠিক আছে, তুমি ওয়েব অ্যাপে ক্লাস করবা, কিন্তু ওয়েব অ্যাপে সমস্যা দিলে তখন আবার সুইচ করতে হবে কোথায়? ফেসবুকে। ফেসবুকে সমস্যা দিলে আবার সুইচ করতে হবে কোথায়? ওয়েব অ্যাপে। এই যে সমস্যার সমাধান আছে, সমস্যার সমাধান কি করতে হবে? নিজেকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে আমি তোমাকে ক্যালকুলাসের যা পড়াবো তা দিয়ে তুমি ম্যাথের ক্যালকুলাসের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা এমনটা না, এটা আমার টার্গেটও না। ঠিক আছে, তুমি তাহলে রয়্যাল টিচার না, রয়্যাল টিচার দাবি করে, ঠিক আছে, এরকম অভিদত্ত, তুষার, তারপরে রাকিবুল, তাহলে এদের কোর্সে তো তোমার পড়তে হবে। তো তারা ম্যাথের দায়িত্ব নিবে, তারা ম্যাথের ক্যালকুলাস তোমার পড়াবে, আমি ওইটা পড়াবো না। ঠিক আছে, ওইটা আমি আমার দায়িত্ব না, আমার ম্যাথ করানো দায়িত্ব না। কারণ আমার তো ফিজিক্স পড়ানো লাগবে, ফিজিক্স পড়াইতে গেলে আমার তো ক্যালকুলাস লাগবে। প্রত্যেকটা, যেহেতু ফিজিক্সের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রত্যেকটা ডেরিভেশনে ক্যালকুলাস আমাদের লাগবে। এই কারণে আমি তোমাকে কি করব, ক্যালকুলাসের বেসিক জিনিসটা পড়াবো। তার মানে কি পড়াবো? আমি পড়াবো ক্যালকুলাস খায় নাকি মাথা নেয়, ক্যালকুলাস কি কাজে লাগে, এটা ম্যাথের কি কাজ করে, ফিজিক্সে কেন এইটাকে এত বেশি ব্যবহার করা হয়,
ফিজিক্সের কোন কোন জায়গায় এটাকে কাজে লাগে, কিভাবে কাজে লাগে, এই ব্যাপারটা আমি তোমাকে ফিল করাবো, এটাই আমি তোমাকে পড়াবো। ঠিক আছে, তারপরেও আমি মোটামুটি যা পড়াবো তা দিয়ে তুমি ক্যালকুলাসের ম্যাথের বইয়ের কিছু কিছু ম্যাথ পারবাই, কিছু কিছু অধ্যায়ও পারবা। ওকে, হ্যাঁ ফিজিক্সের রয়্যাল, কারণ ফিজিক্সে আসলে সব কিছু নিয়ে রিয়েল সমস্যাগুলো নিয়ে ফিজিক্স আলোচনা করে। ঠিক আছে, ম্যাথের তো সব কিছু মনে করো যে ওই খাতা কলমে হিসাব, ম্যাক্সিমাম জিনিসই ম্যাথের খাতা কলমে হিসাব। ফিজিক্সের হিসাব হচ্ছে বাস্তবে, কোথায় ফিজিক্স নাই। ঠিক আছে, তুমি যেখানেই তাকাবা, যেদিকেই তাকাবা সেদিকেই ফিজিক্স। তো এই কারণে ফিজিক্সই হচ্ছে আসলে রয়্যাল সাবজেক্ট। বায়োলজির মধ্যেও আছে ফিজিক্স। এই যে বায়োলজির মানুষজন যে বা ডাক্তাররা যে মনে করো টুলস বা যে যন্ত্রগুলা নিয়ে মানে ডাক্তারি করে আর কি, যে জিনিসগুলো নিয়ে ধরো যে টেস্ট করা হয়, এগুলো সব কাদের তৈরি? এগুলো সব ইঞ্জিনিয়ারদেরই তৈরি। আর ইঞ্জিনিয়ারদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে, বা সবচেয়ে মনে করো অ্যাপ্লাই করা যায় এরকম একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। আমরা এই যে ইঞ্জিনিয়ারিং পড়ি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে তোমার স্বপ্ন ধরো ইঞ্জিনিয়ারিং, বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তোমার স্বপ্ন যদি ইঞ্জিনিয়ারিং হয়, তো তুমি ইঞ্জিনিয়ারিংয়ে যা পড়বা ওগুলো সবই আসলে ফিজিক্সেরই অন্তর্ভুক্ত। ঠিক আছে, ফিজিক্সের একটা প্রকৌশল ভার্সন হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, তো চলো এবার আমরা শুরু করি। তাহলে আমাদের সিলেবাস, আমরা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বে কি কি পড়বো একটু সুন্দর করে প্রথমে লিখে নিয়ে আসো। পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্ব, আমার গলা একটু বসে গেছে বুঝছো। পাঠ প্রস্তুতি পর্ব আজকে প্রথম ক্লাস। তো আমরা এই পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি পর্বের মধ্যে কি কি জিনিস আসলে পড়ব? আমরা পড়ব আমরা পড়ব ঢাল। ঢাল কি? ঢাল কি? 2 নম্বর হচ্ছে সরল রেখার ঢাল। সরল রেখার ঢাল। 3 নম্বর হচ্ছে বক্ররেখার ঢাল। বক্ররেখার ঢাল। 4 নম্বর হচ্ছে সরল রেখা বক্ররেখার ইকুয়েশন। সরল রেখার বা ধরো বক্ররেখার, বিভিন্ন ধরনের বক্ররেখার সমীকরণ লেখা। সমীকরণ আমরা একটু চিনব, যে কোনো একটা সমীকরণ দেখে আমি বুঝতে চাই এটা সরল রেখা, কোনো একটা সমীকরণ দেখে আমি বুঝতে চাই বক্ররেখা। এবং বক্ররেখার মধ্যে আবার কথা আছে, বক্ররেখা অনেক ধরনের হতে পারে। তো কোন বক্ররেখা, কেমন বক্ররেখা, সেটা আমি সমীকরণ দেখে চিনতে চাই। তো এই জিনিসগুলো আমরা একটু চিনব। তারপরে ধরো ঢালের ব্যবহার, ঢাল কি কাজে লাগে, ঢালের ব্যবহার নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা চলে যাব হচ্ছে ফাংশন। ফাংশন, বিভিন্ন ধরনের ফাংশন, ফাংশনের বেসিক, তারপরে বিভিন্ন ধরনের ফাংশন, এবং ফাংশন থেকে আমরা পড়ব লিমিট। লিমিট খুব ইম্পর্টেন্ট জিনিস, লিমিট। আর এই লিমিট থেকে আস্তে আস্তে আমাদের আসবে অন্তরীকরণ। লিমিট থেকে আসবে অন্তরীকরণ। অন্তরীকরণ নিয়ে আমরা এখানে বেশ ভালোই সময় দিব। অন্তরীকরণের বিভিন্ন ধরনের সূত্র টুত্র আমরা জানব, বিভিন্ন ধরনের অন্তরীকরণের নিয়ম আমরা জানব, বিভিন্ন ফাংশনের অন্তরীকরণ কিভাবে করে, অন্তরীকরণ দিয়ে কি করা হয়, অন্তরীকরণ কি কাজ করে, অন্তরীকরণের ব্যবহার কি, এগুলো সবই আমরা দেখব। তাহলে অন্তরীকরণ এবং এর অ্যাপ্লিকেশন বা ব্যবহার, এবং এর ব্যবহার শুধু বইয়ের পৃষ্ঠায় থাকবে বা খাতায় থাকবে এমনটা না, আমরা জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি প্রত্যেক জীবনে সেই জিনিসগুলোও দেখব। এরপরে আসবে যোগজীকরণ। যোগজীকরণ, যোগজীকরণ ও এর ব্যবহার, এবং এর ব্যবহার। তারপরে আমরা গতিবিদ্যা অংশে তো যাবই, যেহেতু আমার ভাগ্যে গতিবিদ্যা আছে, আমি তোমাদের গতিবিদ্যা পড়াবো সাইকেল ওয়ানে। তো গতিবিদ্যা সেটা পড়ানোর আগে আমি তোমাকে অন্তরীকরণের সাহায্যে গতির কিছু ব্যাপার দেখাবো। ধরো 10 নম্বর অন্তরীকরণ, অন্তরীকরণ ও গতিবিদ্যার কিছু ব্যাপার দেখাবো। তারপরে যোগজীকরণ ও কাজ, যোগজীকরণ ও পদার্থবিজ্ঞানের হিসাব,
পদার্থবিজ্ঞানে এর কিছু হিসাব, কেন আমাদের যোগজীকরণ লাগবে, পদার্থবিজ্ঞানে কোথায় কোথায় যোগজীকরণ লাগবে, যেমন কাজের হিসাব নিকাশ করতে লাগবে, তো সেইটা আমি দেখাবো। আর একটা প্রমাণ তোমাকে পড়াবো। এই প্রমাণটা আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মনে করো বিভিন্ন অধ্যায়ে আছে, এবং বিভিন্ন ডেরিভেশন পড়াইতে গেলে বা বিভিন্ন টপিক পড়াইতে গেলে এই জিনিসটা লাগে। তো সেরকম একটা প্রমাণ পড়াবো। প্রমাণটা হচ্ছে থিটা খুব ক্ষুদ্র হলে প্রমাণ করো যে সাইন থিটা সমান সমান টেন থিটা সমান সমান থিটা, আর থিটা খুব ক্ষুদ্র হলে কস থিটা ইকুয়াল 1, কস থিটা টেন্স টু 1। এই যে এটা, তাহলে এই জিনিসগুলো আমরা আসলে এই পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতির মধ্যে পড়ব। ওকে, তো চলো আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে আজকে আমরা ঢাল কি, ঢাল থেকে শুরু করি, তারপরে যতদূর যাওয়া যায়। ওকে, তাহলে চলো ঢাল কি। ঢালকে বলা হয় স্লোপ ইংরেজিতে, ঢাল বা স্লোপ। এটা কি জিনিস অনেকে হয়তো জানো, বাট মনে করো অনেকে হয়তো জানো না। আমি ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, আমি তোমাকে শেখাইতে চাই। তো ঢাল কি, ঢালের কি ব্যবহার, ঢাল দিয়ে আসলে কি করে, এই ব্যাপারগুলো আমরা একেবারে রুট লেভেল থেকে বুঝবো। কিছুই জানি না, কিছুই শিখি নাই, ঢাল কি একেবারে এখানে আমরা নিজেরাই আবিষ্কার করে ফেলবো ঢাল আসলে কি। তো দেখো, প্রথমে তোমাকে একটা ছক দিয়ে দিই বা একটা সমীকরণ আমি তোমাকে দিয়ে দিই। সমীকরণটা হচ্ছে ধরো y ইকুয়াল টু 2x, এটা একটা সমীকরণ। এখানে y নির্ভর করে x এর উপর। আমি যদি x এর মান বসাই তাহলে y এর বিভিন্ন মান পাবো। x এর যা মান আমি ধরবো y এর মান হবে তার দ্বিগুণ। তা আমরা চাই এই সমীকরণের উপর বেস করে একটা ছক তৈরি করতে, যেখানে আমি x এর কিছু মান নিব এবং তার ভিত্তিতে y এর মানগুলো নির্ণয় করব। তাহলে ধরো এরকম একটা ছক আমি এখানে নিলাম, x, এখানে নিলাম y। এবার আমরা এখানে x এর কিছু মান ধরবো, ধরো 0। x এর মান 0 ধরলে y হবে 0, x এর মান 1, y এর মান হবে 2, x এর মান 2 তাহলে y এর মান হবে 4, x এর মান 3, 3 দুগুণে 6, x এর মান 4, 4 দুগুণে 8, আর 5 নিলে ভাই 10। x এর মান যা নিব y এর মান তার হবে দ্বিগুণ। এবার আমরা এই ছকটাকে একটু গ্রাফে আঁকতে চাই, তাহলে ছকটাকে একটু গ্রাফে আঁকবো। এটা আমাদের y অক্ষ, y অ্যাক্সিস, আর এটা ধরো আমাদের x অ্যাক্সিস। তো আমি এই পয়েন্টগুলো গ্রাফে বসাবো। ধরো আমি এখানে গ্রাফ নিয়ে আসতে পারি, তো গ্রাফ আমরা আনতে চাই না, ওখানে ধরো পয়েন্টগুলো দিলে বসে যাবে, ওইটা আমরা করতে চাই না, আমরা হাতে এঁকে এঁকে বুঝতে চাই। তাহলে দেখো 0-তে 0, তাহলে একটা বিন্দু হচ্ছে এইটা, 0-তে 0। যখন x এর মান 1 একক, y এর মান তখন 2 একক। ধরো ভাইয়া x এর মান এইটা হচ্ছে 1 একক, তাহলে y এর মান ধরো 1, 2, ঠিক আছে। তো y এর মান তখন 2 একক, ধরো এটা হচ্ছে 2। তাহলে আমি কোন পয়েন্ট পাইলাম, এইরকম একটা পয়েন্ট পাইলাম, x এর মান 1, y এর মান 2, এরকম একটা পয়েন্ট পাইলাম। এবার x এর মান 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর ধরো এটা 5। এবার আমি x এর মান 1, y এর মান 2, এই যে পয়েন্ট পাইলাম, x এর মান 2, y এর মান 4, এটা 2, 3, এটা 4, এটা 4, তাহলে তখন পয়েন্ট পাওয়া যাবে এইটা, এরকম একটা পয়েন্ট। যখন 3 তখন হচ্ছে 6, তাহলে 3 যখন তখন 6, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। যখন 4 তখন 8, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। যখন 5 তখন 10, এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে। তুমি দেখো পয়েন্টগুলো তুমি বসাও, দেখো এরকম পয়েন্ট পাবা। এই যে এটা 3, তাহলে এখানে পাওয়া যাবে 6, তারপরে 8, 4, এই যে 8, 4, তারপরে 10 এবং 5, দেখো এরকম তুমি বিন্দু পাইলা। এখন আমি এই বিন্দুগুলোকে যোগ করে দিলে কি পাবো, একটা সরল রেখা পাবো। যদি এই বিন্দুগুলোকে যোগ করে দেওয়া হয় একটা সরল রেখা পাওয়া যাবে, এরকম একটা সরল রেখা পাওয়া যাবে। দেখো এই যে সরল রেখা পাওয়া গেছে, ঠিক আছে। তুমি যদি মনে করো একটু চালাক হও, তাহলে কি করবা জানো, আগে থেকে সরল রেখা এঁকে নিবা। তুমি যদি একটু চালাক হও তাহলে আগে থেকে একটা সরল রেখা এঁকে নিবা, এঁকে নেওয়ার পরে বিন্দুগুলো বসাবা।
একে নেওয়ার পরে ধরো বিন্দুগুলো বসাবা। তাহলে এই বিন্দুটাকে একটু মুছে দিই, এই দুইটাকে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা, এই একটা আর এই একটা, এই যে বিন্দুগুলার স্থানাঙ্ক, এটা 1 2, এটা 2 4, ভাই এটা 3 6 এবং এটা 4 8, এটা 5 10। এইবার শোনো ঢাল জিনিসটা কি। আমরা এই সরল রেখাটার ঢাল বের করতে চাই। এই সরল রেখার ঢাল বের করা মানে হচ্ছে এই সরল রেখার উপর এক্স আর ওয়াই এর যে বিন্দুগুলো আছে, দেখো বিভিন্ন বিন্দু আছে, এই বিন্দুগুলোতে এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের কি হারে কতটুকু পরিবর্তন হবে, এটাই হচ্ছে ঢাল। এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হবে, তার মানে ব্যাপারটা এরকম, ওয়াই এর পরিবর্তন এক্স এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে ওয়াই এর পরিবর্তন। তাহলে আমি তোমাকে একটু দেখাই দুটো বিন্দু নিয়ে। ধরো 2 4, এই যে 2 4 একটা বিন্দু, আর একটা ধরো 4 8, 4 8 এটা একটা বিন্দু। দেখো তুমি একটু খেয়াল করে 2 থেকে 4, এক্স এর মান 2 থেকে 4, তাহলে এক্স এর মানের পরিবর্তন বা এক্স এর মান বৃদ্ধি পাইছে 2 একক, 2 একক। 4 থেকে 8, তাহলে ওয়াই এর মানের যে পরিবর্তনটা হয়েছে 4 থেকে 8 অর্থাৎ 4 একক। তাহলে দেখো ওয়াই অক্ষের 4 একক পরিবর্তন হয়েছে যখন এক্স অক্ষের পরিবর্তন হয়েছে 2 একক। আমি চাচ্ছি এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের কতটুকু কতটুকু করে পরিবর্তন হয়, এটাই হচ্ছে ঢাল। তো ঐকিক নিয়মে হিসাব করো তো, এক্স অক্ষের 2 একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন হয় 4 একক। এক্স অক্ষের 2 একক পরিবর্তনে ওয়াই অক্ষে পরিবর্তন কয় একক, 4 একক। ওকে, তাহলে অতএব এক্স অক্ষের 1 একক পরিবর্তনে ওয়াই অক্ষের পরিবর্তন ঐকিক নিয়ম 4/2 একক। তাহলে কত একক, 2 একক। এইটাই হচ্ছে ঢাল, এটাই হচ্ছে এই রেখার স্লোপ বা ঢাল। ঠিক আছে, ঢাল মানে হচ্ছে বৃদ্ধি হার, ঢাল মানে পরিবর্তনের হার, তাই না? দেখো আমরা নিজেরাই বলতে পারি। তাহলে ঢাল মানে কি, পরিবর্তনের হার, এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে ঢাল। এখন তুমি একটা কথা বলতে পারো, ভাই আমরা তো এই সংজ্ঞা শিখি নাই, আমরা তো ছোটবেলায় সংজ্ঞা শিখছি কি, যে কোনো সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে। কি কঠিন সংজ্ঞা, তাই না? কি কঠিন সংজ্ঞা, তার চেয়ে তো এই সংজ্ঞাটা ভালো। এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হয় সেটাই ঢাল। এটা মিথ্যা না কিন্তু, এটা সত্যি, এটাই ঢাল। তাহলে আমরা একটু এই সংজ্ঞাটা একটু লিখি। এক্স অক্ষে একক পরিবর্তনে ওয়াই অক্ষে যতটুকু পরিবর্তন হয় তাকে ঢাল বলে, তাকে স্লোপ বলে। ঠিক আছে, কথা সত্যি। কারণ তুমি বলতে পারো ভাই আমরা 9 10 তাহলে যেটা শিখলাম সেটা কি তাহলে মিথ্যা? না, ওটাও সত্যি। এবং ওই কথার মিনিং আর এই কথাটার মিনিং একই আসলে। তুমি 9 10 কি পড়ছো? 9 10 তুমি পড়ছো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে। তাহলে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে, এইটা হচ্ছে সংজ্ঞা। এটা আমরা শিখছি। এখন এটা কি তাহলে মিথ্যা? না, এটা মিথ্যা না, এটাও সত্যি, এবং চরম সত্যি। এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেটা আমরা বের করতে চাই, তার ট্যানজেন্ট, তার ট্যান থিটা, এটাও ঢাল এবং এটাও আসলে এই একই জিনিস।
আচ্ছা কিভাবে, তুমি আমাকে যে কোনো দুইটা বিন্দু দাও, যে কোনো দুইটা বিন্দু, ধরো 1 2 আর 3 6 দিলা, তাহলে 1 2 আর 3 6 দেখো এই এখান থেকে আমি x অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম, এখান থেকে y অক্ষের সমান্তরাল একটা রেখা টানলাম বা x অক্ষের উপর লম্ব টানলাম। তাহলে দেখো তো এটা এই রেখাটা x অক্ষ, এটা x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা, এই যে থিটাটা তৈরি করছে না, অনেকে বলতে ভাই কোণ তো এটা না, কোণ তো এইটা, একই তো কোণ। x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটা মানেও যা, এইটাও তো একই জিনিস, তাই কি না? তাহলে এখন আমি বের করতে চাই এই কোণের ট্যানজেন্ট, বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। দেখো কিভাবে, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে তুমি বলো এই এতটুকু কত? 3 বিয়োগ 1, এইটুকু হচ্ছে 3 বিয়োগ 1 মানে 2, ঠিক আছে, এটা হচ্ছে 2। গুড। এবার তুমি বলো দেখো এইখান থেকে এইটুকু, এই পুরোটুকু, এইখান থেকে এই পুরোটুকু, এটা কোন অক্ষে? y অক্ষে, এই যে পুরোটুকু y অক্ষে, এই যে এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? 6, এই দেখো 6, তাহলে এখান থেকে এইটুকু পুরোটুকু 6, ঠিক আছে। এইবার তুমি বলো, দেখো বোর্ডে দেখো, বলো এখান থেকে এইটুকু কত? এইটুকু, এইটুকু এই যে y অক্ষে এইটুকু হচ্ছে এই, তাহলে কত? এটা 2, ঠিক আছে, এটা 2, তাহলে এইটুকু 2 আর এই পুরোটুকু 6, এই যে পুরোটুকু 6, তাহলে আমাদের দরকার এইটুকু কত? তাহলে এইটুকু হচ্ছে 6 বিয়োগ 2, তার মানে 4, দেখো তো 4 কিনা। তাহলে এই কোণের আমি যদি এখন বলি এই কোণের ট্যানজেন্ট, দেখো তো এই যে কোণটা, এই কোণের ট্যানজেন্ট বাই ট্যান থিটা, ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই কোণের এই যে কোণ, এই কোণের লম্ব এইটুকু 4, ভূমি এইটুকু 3 বিয়োগ 1 2, ভূমি এইটুকু, এইটুকু কত? 3 বিয়োগ 1, এই যে এইটুকু, তাহলে কত? 2, তাহলে 4 বাই 2 কত? 2, আগেও ঢাল ছিল কত? 2, তো ঘটনা তো একই। তাহলে কোন রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, কথা সত্যি, তাই কি না? এই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণটাকে ঢাল বলে না, সেই কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, হ্যাঁ ঘটনা সত্যি। আবার কোন সরল রেখায় x অক্ষের একক পরিবর্তনে y অক্ষের যতটুকু করে পরিবর্তন হয় সেটাকেই ঢাল বলে, ঘটনা সেটাও সত্যি। কি কথা বুঝছো? ঢালের আরো একটা হিসাব করার প্রসেস আছে, সেটা হচ্ছে তুমি 9 10-এ পড়ছো কোটিদ্বয়ের অন্তর বাই কি ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটাও ঢাল। তো কথা হচ্ছে কি এখান থেকে নির্ণয় করে দেখাইতে পারবো? হ্যাঁ পারবো। যে কোনো দুটো পয়েন্ট নিয়ে, যেহেতু এই পৃষ্ঠাতে আর জায়গা নাই আমরা একটু সামনের পৃষ্ঠায় যাই। দেখো এরকম ছিল না রেখাটা, এর উপর বিন্দু ছিল, এইবার দেখো চালাকি করছি, 1 2, তারপরে 2 4, তারপরে 3 6, 4 8, এই যে অনেকগুলো বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে ঢালের আরেকটা সংজ্ঞা আছে, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কেমনে? অনেকে বলতে পারো ভাই আপনি তো 1 2 আর 3 6 নিয়ে ঢাল বের করছেন, আমি যদি একটা কাজ করি 2 4 আর 4 8 নিয়ে ঢাল বের করি, ভাই একই আসবে, একই। দেখো 2 4 আর 4 8 এটা নিয়ে ঢাল বের করতে চাই, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু, পুরো এইটুকু হচ্ছে 8 8, আর এইটুকু হচ্ছে 4, তাহলে এইটুকু কত? 8, এইটুকু হচ্ছে 8 বিয়োগ 4, 8 বিয়োগ 4, তারপরে এইটুকু কত? এইটুকু দেখো এখান থেকে এই পর্যন্ত এইটুকুর স্থানাঙ্ক হচ্ছে 4, এই যে 4, আর এখান থেকে এই পর্যন্ত এই স্থানাঙ্কটুকু হচ্ছে এই যে x স্থানাঙ্কটুকু, সেটা হচ্ছে 2, এটুকু 2, তাহলে এটুকু যদি 2 হয় তাহলে এবার বলো এখান থেকে এইটুকু কত? 4 বিয়োগ 2, তাহলে 4 বিয়োগ 2 এইটুকু। আমি এই কোণের ট্যানজেন্ট বের করতে চাই, এই কোণের ট্যান থিটা বের করতে চাই, তাহলে এই কোণের ট্যান থিটা দেখি তো ঢাল আগেরটা আসে কিনা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 8 বিয়োগ 4 ডিভাইডেড বাই 4 বিয়োগ 2, দেখো তো হয়েছে কিনা। তাহলে 8 বিয়োগ 4 4, 4 বিয়োগ 2 2, ঢাল কত? 2, দেখো ঢাল 2 আসছে। তুমি যে পয়েন্ট নিয়ে হিসাব করতে চাও, যে পয়েন্ট, ধরো 0 0 0 0 আর এই পয়েন্ট নিবা,
এই দুটো পয়েন্ট নিয়ে হিসাব করবা, ওকে ডান, কোনো আপত্তি নেই আমার। ধরো এই দুটো পয়েন্ট নিয়ে হিসাব করবা, এই কোণে ট্যান থিটা বের করবা, দেখো ভাই একই আসবে। দেখো আমি তোমার করে দেখাই, ট্যান থিটা তাহলে 2 বিয়োগ 0, মানে এইটুকু তো বোঝাই যাচ্ছে 2, তাহলে 2 বিয়োগ 0, আর তারপরে এইটুকু হচ্ছে 1, তার মানে 1 বিয়োগ 0, 1 বিয়োগ 0, দেখো ঢাল কত, ঢাল 2। তাহলে উপরে এটা কি করছি আমি, দেখো তো 8 বিয়োগ 4 কি করছি, এই যে 8 থেকে এই 4 বিয়োগ দিছি, 8 থেকে 4, তাহলে এটা কোটি দ্বয়ের অন্তর না, এটা কোটি দ্বয় না, কোটি দ্বয়। আর এই যে 4 থেকে 2, দেখো নিচে 4 বিয়োগ 2, তাহলে এটা কি ভুজ দ্বয় না, এটা ভুজ দ্বয়। তাহলে উপরে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, নিচে ভুজ দ্বয়ের অন্তর। তাহলে ঢালের আরো একটা সুন্দর সূত্র পাইলাম, যে ঢাল স্লোপ, ঢালকে এম দিয়ে প্রকাশ করে, ঠিক আছে, ঢালকে এম দিয়ে প্রকাশ করে, ঢাল স্লোপ এম, এটা হচ্ছে উপরে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, আর নিচে ভাইয়া ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। ওকে ক্লিয়ার? তাহলে কোন সরল রেখা, ধরো কোন একটা সরল রেখা, সেই একটা সরল রেখা, এই সরল রেখার উপর ভাই দুটো পয়েন্ট আমাকে বলে দিছে, জাস্ট দুটো পয়েন্ট, দুটো পয়েন্ট, জাস্ট দুটো পয়েন্ট বলে দিছে। দুটো পয়েন্ট বলে দিলেই ঢাল বের করার জন্য তোমার জন্য এনাফ, দুটো পয়েন্ট বলে দিছে, এইটুকুই তোমার জন্য এনাফ, তুমি এখান থেকে ঢাল বের করতে পারবা। কেমনে? এটা x1, এটা y1, আর এটা ধরো x2 y2, এই যে দুইটা বিন্দু বলে দিছে। এখন আমরা এই সরল রেখার ঢাল বের করতে চাই। ওকে, তাহলে ঢাল m, উপরে কোটি দ্বয়ের অন্তর y2 মাইনাস y1, আর নিচে ভুজ দ্বয়ের অন্তর x2 মাইনাস x1। দেখো লেখার সময় একটু সতর্কতার সাথে লিখতে হবে। তুমি কি করলা, উপরে y2 মাইনাস y1 লিখলা, নিচে লিখলা x1 মাইনাস x2, তাহলে কিন্তু হবে না। উপরে যদি তুমি y1 মাইনাস y2 লিখো, নিচে x2 মাইনাস x1 লিখো। উপরে যদি y1 মাইনাস y2 লিখো, y1 মাইনাস y2, তাহলে নিচে x1 মাইনাস x2 লিখো। ক্রমটা বা সিকোয়েন্সটা তো একই রাখবা, উপরে একরকম সিকোয়েন্স, নিচে একরকম সিকোয়েন্স দিলে কিন্তু স্লোপের এক্সাক্ট মান আসবে না, ঢাল কিন্তু এক্সাক্ট পাবা না। তাহলে এবার ঢাল বের করার জন্য তিনটা জিনিস শিখছো। এক, কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তরকে ঢাল বলে, অন্তরের অনুপাতকে ঢাল বলে, কোটি দ্বয়ের অন্তর এবং ভুজ দ্বয়ের অন্তরের অনুপাতকে ঢাল বলে। এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের যতটুকু পরিবর্তন হয় তাকে ঢাল বলে। আর একটা হচ্ছে কোনো রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। ঠিক ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ঢাল জানলাম। এবার একটা প্রশ্ন করব আমি তোমারে, দেখি তুমি প্রশ্নটার উত্তর দিবা। আমি তোমাকে ঢাল বের করা দেখাইছি, এই যে এতক্ষণ ঢাল টাল দেখালাম, আমি উদাহরণ হিসাবে সরল রেখার ঢাল দেখাইছি। সরল রেখার ঢালও হয়, বক্ররেখার ঢালও হয়। আমরা ছোট মানুষ, আপাতত সরল রেখাতেই থাকি, আস্তে আস্তে বক্ররেখাতে যাব। আমার প্রশ্নটা হচ্ছে, বক্ররেখার সকল বিন্দু থেকে ঢাল সমান, সরি সরল রেখার উপর সকল বিন্দুতে ঢাল কি সমান, ঢাল কি একই? উত্তর হচ্ছে হ্যাঁ একই। জি, উত্তর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ সরল রেখার সকল বিন্দুতে ঢাল সেম, সকল বিন্দুতে ঢাল একই। দেখো এটা একটা সরল রেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ধরো এটা একটা সরল রেখা, ধরো মূল বিন্দুগামী সরল রেখা। এই সরল রেখাটার প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে ঢাল কি? কারণ প্রত্যেকটা পয়েন্টে এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একই কোণ তৈরি করে, একই কোণ সরল রেখা। দেখো এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা, আর এটা একটা সরল রেখা, এগুলা সব সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এইটা, যেহেতু এগুলা সবই এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এই যে গোলাপি কালি দিয়ে যেগুলো আঁকছি, আর এইটা তাদের ছেদক, তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, সব কোণ কি কোণ? কি কোণ? এই কোণগুলাকে কি বলে? এই কোণগুলা সব কি কোণ? অনুরূপ কোণ, তাই না? বলো, এই কোণগুলা সব অনুরূপ কোণ না? অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ সেম কোণ বিধায়
আমি যদি বলি এই পয়েন্টে ঢাল কত, ভাই ঢাল ট্যান থিটা, এই পয়েন্টে ঢাল কত ট্যান থিটা, এই পয়েন্টে ঢাল কত ট্যান থিটা, প্রত্যেক পয়েন্টে ঢাল কত ট্যান থিটা। তাহলে থিটা যেহেতু সেম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে ঢাল এম ট্যান থিটা, তাহলে এটাও তো সবার জন্য সেমই হবে। ট্যান থিটা সবার জন্য সেমিত হবে, সকল বিন্দুতে সমানিত হবে, সকল বিন্দুতে সমানিত হবে। কথা কি বুঝছো? তাহলে সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম। এবং আমরা দেখো এই যে আগের যে সরল রেখা, এই যে সরল রেখাটা, এর জন্য যে দুটো পয়েন্ট নিয়ে তুমি যেখানে খুশি সেখানে ঢাল বের করো, যে দুটো পয়েন্ট নিয়ে এখানে ঢাল বের করতে পারো, এখানে বের করতে পারো, এখানে ঢাল বের করতে পারো, যে দুটো পয়েন্ট নিয়ে যেখানে খুশি তুমি ঢাল বের করো, ঢালের রেজাল্ট একই আসবে, ঢালের রেজাল্ট একই আসবে, এই যে আমি তোমাকে বের করে দেখাইছি। ওকে, তাহলে ঢাল সরল রেখার সকল বিন্দুতে সেম। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, পরে কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটার পরে রিমাইন্ডার দিব, তখন কিন্তু তুমি ভুলে গেলে হবে না। এখন যতই সোজা মনে হোক, হ্যাঁ ভাই এগুলো তো সোজা, হ্যাঁ পারি আমি, ঠিক আছে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পরে পারা লাগবে, পরে ভুলে যাওয়া যাবে না। এবার প্রশ্ন হচ্ছে ঢাল দ্বারা বুঝিটা কি? তাহলে প্রশ্ন লিখে লিখে উত্তর করি। আসো, ঢাল তো বুঝলাম, ঢাল তো বুঝলাম, ঢাল তো বুঝলাম, কিন্তু ঢাল দিয়ে করেটা কি? ঢাল দিয়ে করেটা কি? ভাই ম্যাথ করে, তো ম্যাথ করে, ম্যাথ করে লাভটা কি? প্র্যাকটিক্যালি এর কি ব্যবহার আছে ঢালের? দেখো ঢাল দিয়ে অনেক কিছু বোঝা যায়, ম্যাথমেটিক্যাল কোনো টুলস সেগুলোকে যদি ফিল করতে পারো ভেতর থেকে, তাহলে তখন জিনিসটা শেখার আসল মজাটা পাবা। তো দেখো ঢাল দিয়ে আসলে কি করে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দুটো রেখা, একটা রেখা, একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, আর একটা রেখা ধরো 60 ডিগ্রি কোণ তৈরি করে। এই যে দুটো সরল রেখা, একটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি কোণ তৈরি করে। আমি যদি তোমাকে বলি এই দুটো রেখারই ঢাল বের করো, তো ডিরেক্ট কোণ দেওয়া আছে, তাহলে তো ঢাল বের করার দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। তাহলে এর জন্য স্লোপ ঢাল 1 m1, সেটা হবে tan 30 ডিগ্রি। এখন tan 30 ডিগ্রি কত? পয়েন্টে যদি হিসাব করি 0.57 সামথিং, 0.57। এর ঢালটা কত? m2। তাহলে এটা হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি হচ্ছে √3, √3 মানে 1.73, √3 1.732, 1.732। এই এবার তুমি বলো ঢাল, এই দুইটারই ঢাল পজিটিভ, এবং একটার ঢাল 1.732 আর একটা ঢাল 0.57, এই দুটোর মধ্যে ঢাল কোনটার বেশি? এই উপরেরটার বেশি, ঢাল বেশি, এর ঢাল এটার তুলনায় বেশি, আর এর ঢাল এটার তুলনায় কম, ঢাল এইটার তুলনায় কম, বুঝছো? এমনি কম না, তুলনায়, কারণ বেশি বা কমে তো কারো না কারো রেসপেক্টে হয়। ঠিক আছে, মনে করো ওর চেয়ে আমার বয়স বেশি, কিন্তু আমার বয়স আবার কারোর চেয়ে তো কমও হয়, তাহলে এই কারণে কম বা বেশি এই ব্যাপারটা কারো না কারো রেসপেক্টে হয়, কারো না কারো সাপেক্ষে হয়। তাহলে এর ঢাল বেশি এর সাপেক্ষে, এর ঢাল কম এর সাপেক্ষে। তো এই দুইটার মধ্যে আমরা বুঝলামটা কি? বুঝলাম হচ্ছে যার ঢাল বেশি সে একটু ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী। দেখো এই দুইটার মধ্যে যদি জিজ্ঞেস করি কে বেশি ঊর্ধ্বগামী, তাহলে এইটা বেশি ঊর্ধ্বগামী, বেশি বেশি ঊর্ধ্বগামী। আর এটা হ্যাঁ ঊর্ধ্বগামী, এটা ঊর্ধ্বগামী কথা সত্য, এটা ঊর্ধ্বগামী কথা সত্য, এটাও উপরের দিকে উঠতেছে, এইটাও উপরের দিকে উঠতেছে, কিন্তু এটা বেশি ঊর্ধ্বগামী, এর চেয়ে বেশি খাড়া। আর এইটা ঊর্ধ্বগামী কিন্তু এর চেয়ে কম ঊর্ধ্বগামী, তাহলে এটাও ঊর্ধ্বগামী কিন্তু কম ঊর্ধ্বগামী, কম ঊর্ধ্বগামী। তার মানে আমরা বুঝতে পারলাম, এখান থেকে একটা কমেন্ট আমরা লিখতে পারি, আমরা বুঝতে পারলাম যে এটা দ্বিতীয় রেখা, এটা প্রথম রেখা। তাহলে যেহেতু দ্বিতীয় রেখার ঢাল বেশি, দ্বিতীয় রেখার ঢাল বেশি, তাহলে দ্বিতীয় রেখাটা প্রথম রেখা থেকে অধিকতর খাড়া, অধিকতর ঊর্ধ্বগামী। কথা বুঝছো? তাহলে দ্বিতীয় রেখাটা, দ্বিতীয় রেখা প্রথম রেখা থেকে অধিকতর ঊর্ধ্বগামী, অধিকতর
ঊর্ধ্বগামী। ঠিক আছে, ঢালের বহুত ব্যবহার আছে, ঢালটাকে বহুতভাবে ব্যবহার করা যায়, ঢালটাকে বহুতভাবে ব্যবহার করা যায়। ধরো মনে করো যখন এই যে কোভিডের সময়, যখন কোভিড চলতেছিল, তখন মনে করো কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে কোভিডের মনে করো জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, 2 মাসে সংক্রমণের ঢালটা আমার দেখাও, যে কি হারে সংক্রমণ হয়েছে, ঢালটা দেখাও। তো 2 মাসের সংক্রমণের ঢাল তোমাকে দেখাচ্ছে, যে 1 মাসে বলতেছে 1 মাসের সংক্রমণের ঢাল হচ্ছে, 1 মাসের সংক্রমণের ঢাল হচ্ছে +2, আর 1 মাসের সংক্রমণের ঢাল হচ্ছে +1, এইভাবে তোমাকে বললো। তাহলে তুমি কি বুঝবা? ধরো এটা আমি বললাম এটা হচ্ছে জানুয়ারি মাসের সংক্রমণের ঢাল, আর এটা ফেব্রুয়ারি মাসের সংক্রমণের ঢাল। ঠিক আছে, তাহলে তুমি কি বুঝবা কোন মাসে অবস্থা বেশি খারাপ? বলো, কোন মাসে অবস্থাটা বেশি খারাপ? বলো। জানুয়ারি মাসে অবস্থাটা বেশি খারাপ, কারণ জানুয়ারি মাসে সংক্রমণ বেশি সংক্রমণ হয়েছে, ঊর্ধ্বগামী। ফেব্রুয়ারি মাসে সংক্রমণ হয়েছে, সংক্রমণ বাড়ছে, কিন্তু জানুয়ারি মাসের তুলনায় অত বাড়ে নাই, জানুয়ারি মাসের তুলনায় অত বেশি সংক্রমণ হয় নাই। তাহলে ঢাল দিয়ে এই যে ব্যাপারটা বুঝে গেলাম। ধরো গ্রাফে তোমাকে দেখানো হইলো, তুমি মনে করো যে কোনো দেশের মেডিকেল, মনে করো যে মন্ত্রী আর কি, ধরো যে স্বাস্থ্যমন্ত্রী আর কি, তো তোমাকে দেখানো হইলো যে দেখেন এইটা হচ্ছে আমাদের কোভিডের জানুয়ারি মাসের অবস্থা, এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের অবস্থা। তুমি যদি মনে করো যে অশিক্ষিত থাকো, তুমি যদি এই জিনিসগুলো না বোঝো, তাহলে তো তুমি হবে না। তা তোমার তো দেখে বুঝতে হবে, কারণ তুমি মন্ত্রী, দেশের মন্ত্রী, বড় একটা পদে আছো, হ্যাঁ, বা ধরো যে স্বাস্থ্য অফিসার, তো তোমার তো এই জিনিসগুলো বুঝতে হবে যে ঢাল কোনটার বেশি কোনটার কম। তো ঢাল দেখে এই জিনিসগুলো চিনতে হবে। তোমার তো মনে করো সংক্রমণের যে ডেটাগুলা, প্রত্যেক দিন কী হারে সংক্রমণ হয়েছে, সেই সংক্রমণ বসাই দিবে কম্পিউটারে, কম্পিউটার একটা সিমুলেশনের গ্রাফ দিয়ে দিবে, ওই সিমুলেশন দেখেই তোমার বলতে হবে যে কোন মাসে অবস্থা খারাপ আসলে। তাহলে ঢালের ব্যবহার আছে। ধরো মনে করো সাপোজ তোমরা 2জন স্টুডেন্ট, ধরো একজন স্টুডেন্টের নাম হচ্ছে আবুল, আর একজন স্টুডেন্টের নাম হচ্ছে ধরো বাবুল। আবুল আর বাবুল 2জন স্টুডেন্ট। এখন আমি আবুল, সাপোজ আমার আবুল আর বাবুল নামে 2জন অফলাইন স্টুডেন্ট আছে। আমি আবুল এবং বাবুলকে ডাকলাম, কিরে তোমাদের পড়াশোনার কি অবস্থা জিজ্ঞেস করলাম। তখন আবুল বলতেছে যে ওর পড়ালেখার অবস্থা হচ্ছে +3.5, পড়ালেখার ঢালের অবস্থা আর কি, যে আবুলের পড়ালেখার ঢাল, আবুলের পড়ালেখার ডিটেলস লিখি, আবুলের পড়ালেখার ঢাল হচ্ছে +3.5, বাবুলের পড়ালেখার ঢাল ধরো +0.5, আর কাবুলের পড়ালেখার ঢাল এটা ধরো বলতেছে -2। এই ঠিক আছে, আবুল বাবুল কাবুল 3জনের পড়ালেখার ঢালের অবস্থা এই। এটা হচ্ছে আবুল বাবুল কাবুল 3জনের পড়ালেখার ঢালের অবস্থা। বলো কার অবস্থা কি বলো। আমি ঢাল দেখে বুঝে যাবো যে আচ্ছা, তাহলে আবুলের পড়ালেখার ঢাল হচ্ছে +3.5, বেশ ভালোই, ঊর্ধ্বগামী। আবুল দিনকে দিন ইমপ্রুভ করতেছে, দিনকে দিন তার পড়ালেখার অবস্থা ভালো হচ্ছে, তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষার রেজাল্টও ভালো হচ্ছে, আবুলের পড়াশোনার খুব ভালো অবস্থা। এবার বাবুলের পড়াশোনার অবস্থাও ভালো, কিন্তু ওই যে আবুল হচ্ছে অনন্য স্টুডেন্ট। ঠিক আছে, আবুল হচ্ছে অনন্য, আর বাবুল হচ্ছে কি, A+কে কি বলে? গোল্ডেন A+ তো অনন্য। বলো, ওই যে নতুন কারিকুলাম হইলো না, এই পাগল, নতুন কারিকুলাম হইলো না, নতুন কারিকুলামে এটা হচ্ছে অনন্য। তারপরে মনে করো +0.5, এটা হচ্ছে অনুসন্ধানী, ধরো অনুসন্ধানী। ঠিক আছে, এটা হচ্ছে অনুসন্ধানী পড়াশোনা, যে বাবুলের পড়াশোনা এখন অনুসন্ধানী পর্যায়ে আছে, আর কাবুলের পড়াশোনা হচ্ছে প্রারম্ভিক। বুঝছো, কাবুলের পড়াশোনা কি প্রারম্ভিক, আসলে প্রারম্ভিক না, বুঝছো, প্রারম্ভিকও না, ওর পড়াশোনার অবস্থা খুবই খারাপ, ওর পড়াশোনার অবস্থা একেবারে ডাল, এটা -2, তার মানে দিনকে দিন অবনতি হচ্ছে, প্রারম্ভিকেও নাই, একেবারে মনে করো বিপরীত রম্ভিক হয়ে গেছে, বিপরীত দিকে চলে গেছে, ওর পড়াশোনার অবস্থা হচ্ছে ডাল। হ্যাঁ, ও পড়াশোনার মধ্যেই নাই, ও দিনকে দিন পিছায় যাচ্ছে পড়াশোনাতে,
ওর ঢাল হচ্ছে -2, তাহলে ওর উন্নতি হয় নাই, কি হয়েছে, অবনতি হয়েছে। ঢালের আর একটা বাংলা নাম আছে, ঢালের একটা বাংলা নাম হচ্ছে উন্নতি আর কি। তো উদ যোগ নতি, আসো বাংলা পড়াই, উদ যোগ নতি, উন্নতি, এরকম দয়ের উপরে দয়ের নিচে একটা হস আছে মনে হয়, উন্নতি, ঠিক আছে। বাংলা কোনো টিচারকে দেখাইও না, আবার আমার মারবে কিন্তু ভুল হইলে। তাহলে উন্নতি, নতি মানে ঢাল, এই যে নতি, এই নতি মানে হচ্ছে ঢাল। তো ঊর্ধ্ব নতি উন্নতি, আর অবনতি, অব মানে নিম্নগামী, অবনতি সেটা হচ্ছে অবনতি। ওকে, অবযোগ নতি, এই অব মানে নিম্ন, নিম্নগামী, ঠিক আছে, আর উদ মানে ঊর্ধ্বগামী। তাহলে মাইনাস মানে অবনতি হচ্ছে। তাহলে এটা যদি হয়, এটা যদি হয় বাবুলের গ্রাফ, বাবুলের পড়াশোনার গ্রাফ, এই যে বাবুল, বাবুলের হচ্ছে স্লোপ হচ্ছে এম হচ্ছে +0.5, তাহলে এইটা হচ্ছে আবুলের, আবুলের বেশ ব্যাপক উন্নতি পড়াশোনায়, এটা হচ্ছে +3.5। আর কাবুল, ওর অবস্থা হচ্ছে নিচের দিকে, ওর অবস্থা নিম্নগামী, নিচের দিকে নামতেছে, অবনতি হচ্ছে, এইটা হচ্ছে কাবুল। তাহলে ঢাল দেখে কত কিছু বোঝা যায়, দেখছো, ঢাল দেখে কত কিছু বোঝা যায়। এবং এই যে বাংলা, বাংলার এই যে সন্ধি বিচ্ছেদ না কি বলে এটারে, সন্ধি বিচ্ছেদিত মনে হয় নাকি প্রকৃতি প্রত্যয়, যাই হোক, সন্ধি বিচ্ছেদ এ কোত্থেকে আসছে, ফিজিক্স থেকে। তোমরা বলো ফিজিক্স নাকি রয়্যাল সাবজেক্ট না, বলো এ কোত্থেকে আসছে এগুলা, বাংলার, বাংলার মানুষজন এগুলো কই পাইছে, ফিজিক্স থেকে পাইছে, নতি থেকেই উন্নতি আসছে, বুঝছো। তাহলে বুঝতে হবে যে ফিজিক্স আসলেই একটা রয়্যাল সাবজেক্ট। এবার আসো তোমাকে একটা সুন্দর উদাহরণ দেখাই, একটা খুবই সুন্দর উদাহরণ, তুমি ঢালের ব্যাপারটা আরো সুন্দর বুঝবা, অলরেডি বুঝে গেছো, এই উদাহরণটা লাগে না, কিন্তু তারপর দেখাই, তুমি মজা পাবা। এই উদাহরণটা আমি একটা চমক ভাইয়ের একটা ভিডিওতে দেখছিলাম, ঠিক আছে, যেহেতু তোমাদের ঢালের ব্যাপারটা পড়াচ্ছি তা আমি একটু দেখাই, শোনো। একটা ওই যে তোমরা একটা গল্প পড়ছো না, যে একজন একজন লোক, সে বৃদ্ধ লোক, সে মৃত্যুর সময় তার ছেলেদের ডাকে, ডেকে ওই যে একটা লাঠি দিয়ে সবাইকে একটা করে লাঠি দেয়, লাঠি দিয়ে বলে লাঠিগুলা ভেঙে ফেলো তো, সবাই চার দেয়, সব লাঠি ভেঙে যায়। তারপর সব লাঠিগুলাকে একত্রিত করে একসাথে বেঁধে সবার কাছে দেয়, তো সবার কাছে দিয়ে এবার বলে এবার ভাঙো, তো তখন ভাঙতে যায়, কেউ আর ভাঙতে পারে না। পড়ছো না এরকম একটা গল্প, পড়ছো তো? তো এই যে গল্পের শিক্ষা কি, আলাদা 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 ভাবে থাকো, তাহলে চার দিলে ভেঙে যাবা, কিন্তু একসাথে থাকো, 10-এর লাঠি 1-এর বোঝা, তাই তো, এরকম। তো এই গল্পটা তো তোমরা এটা জানো, আসলে গল্প সেটা ছিল না, গল্পটা এবার আমি তোমারে বলি, গল্পটা আসলে কি ছিল। গল্পটা হচ্ছে, লোকটা মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে ডাকছে। কয়জন ছেলে? ছেলে হচ্ছে 5 জন, একজন, এটা 1 জন, এটা 2 জন, এটা 3 জন, এই যে 4 জন হয়ে গেছে, 4 জন 5 জন, তো ছেলে হচ্ছে 5 জন, 5 জন ছেলেকে ডাকছে, ভালো কথা। এটা হচ্ছে ছেলেদের নাম লিখবো এখানে। এবার এটা হচ্ছে মৃত্যুর সময়, এটা মৃত্যুর 2 বছর পরে, এই এটা মৃত্যুর 4 বছর পরে, এটা 6 বছর পরে, এটা 8 বছর পরে। হ্যাঁ, তাহলে শোনো, এই যে এখানে বসবে ছেলেদের নাম, এই যে ছেলেরা, ছে, আর এখানে বসবে সময়, এই যে এখানে বসবে সময়। তো ছেলের নাম আবুল, ছেলের নাম বাবুল, কাবুল, ডাবুল আর ইবুল, এই যে 5 ছেলে, 5 ছেলেকে ডাকছে, ডেকে সয় সম্পত্তি ভাগ করে 5 ছেলেকে দিয়ে গেছে। তো সয় সম্পত্তি ছিল হচ্ছে, সয় সম্পত্তি যা ছিল তা থেকে 5 ছেলেকে ভাগ করে দিয়ে গেছে। তো 5 ছেলেকে মাথা পিছু ভাগ করে দিয়ে গেছে হচ্ছে, মাথা পিছু ভাগ করে দিয়ে গেছে হচ্ছে 40 টাকা। কত টাকা? 40 টাকা। তাহলে এটা হচ্ছে মৃত্যুর সময়, তার 0 বছর আর কি। এটা 2 বছর পরে, এটা 4 বছর পরে, এটা 6 বছর পরে, আর এটা 8 বছর পরে, 8 বছর পরে। তাহলে এবার আসো, যে আবুল মৃত্যুর সময় 0 বছরে ওর কাছে 40 টাকা, মানে মৃত্যুর সময় সবাইকে 40 টাকা করে দিয়ে গেছে। বাবুলের
40 টাকা। মৃত্যুর সময় কাবুলের কাছেও 40 টাকা, ডাবুলের কাছেও 40 টাকা, ইবুলের কাছেও 40 টাকা। এবার 2 বছর পরে, 2 বছর পরে আবুলের কাছে হচ্ছে 60,000 টাকা, সরি 60,000 মানে 60 টাকা, ঠিক আছে। 40কে 40,000ও ভাবতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 40,000 এটা হচ্ছে 60,000 বা 40 টাকা হচ্ছে 60 টাকা। 4 বছর পরে এই টাকাটা হয়েছে, 4 বছর পরে এই টাকাটাও লাভ টাভ করছে, ধরো খাটাইছে, ইনভেস্ট করে মনে করো 80 টাকা হয়েছে। তারপরে 6 বছর পরে 4 এটা 6 বছর পরে ওর কাছে টাকা হয়েছে 100 টাকা। আর 8 বছর পরে ওর কাছে টাকা হয়েছে 120 টাকা। ওকে, এইবার বাবুলের কাছে 2 বছর পরে টাকা আছে 20 টাকা। তার মানে কি, ও 20 টাকা খেয়ে ফেলছে, 20 টাকা ওর কাছে নাই আর। 4 বছর পরে 0 টাকা, 4 বছর পরে 0 ফকির হয়ে গেছে। 6 বছর পরে -20 টাকা, মানে কি, মানে 20 টাকা ধার করে বসে আছে। 8 বছর পরে টোটাল ওর ধারের পরিমাণ -40 টাকা, বুঝলা? এবার আসো কাবুলের টাকা 0,40 ছিল না, কাবুলের টাকা 2 বছর পরেও 40 টাকা, 4 বছর পরেও তার টাকা 40 টাকা, 6 বছর পরেও তার টাকা 40 টাকা, 8 বছর পরেও তার টাকা 40 টাকা। ও মনে করো বালিশের নিচে টাকাটারে রেখে দিছে, ব্যাংকেও রাখে নাই, কোনো ইনভেস্টও করে নাই, ওইখান থেকে টাকা নিয়ে মনে করো কটকটি কিনে খেয়েও ফেলে নাই, টাকা যা ছিল ওর কাছে টাকা তাই আছে। এবার হচ্ছে ডাবুলের কাছে, হ্যাঁ, ডাবুলের কাছে 2 বছর পরে আছে 30 টাকা। তারপরে 4 বছর পরে আছে 20 টাকা, 6 বছর পরে আছে 10 টাকা, 6 বছর পরে আছে 10 টাকা, 30 20 10, 30 20 10, আর 8 বছর পরে একেবারে ফতুর হয়ে গেছে 0 টাকা। ইবুল 2 বছর পরে টাকা হয়েছে 80 টাকা, মানে বিশাল ইনভেস্ট করছে, 2 বছর পরে দ্বিগুণ বানাই ফেলছে 80 টাকা, 40 80 টাকা বানাই ফেলছে, দ্বিগুণ করে ফেলছে। 4 বছর পরে 8 9 10 11 12 120 টাকা, 6 বছর পরে 120 12 13 14 15 16 160 টাকা, আর 8 বছর পরে 200 টাকা, 40 টাকা নিয়ে 200 টাকা বানাই ফেলছে, দেখছো? এইবার আমি যদি তোমাকে বলি, আচ্ছা এদের একটা গ্রাফ এঁকে দাও তো আমাকে, এদের যে টাকা পয়সায় ধরো ছক করে দিছো। আমি বললাম আচ্ছা 2 বছর পরে, ধরো 2 বছর পরে ওদের বাড়ি আমি গেছি, গিয়ে বলছে এই সবাই আসো আমার কাছে আসো, কার কাছে কত টাকা আছে বলো। সবাই বলছে, আমি টুকে নিয়ে চলে আসছি। 4 বছর পরে আমি আবার গেছি, সবাই বলছে টাকা টুকে নিয়ে আসছি। 6 বছর পরে গেছি, টাকা বলছে টুকে নিয়ে আসছি। 8 বছর পরে গেছি, টাকা বলছে টুকে নিয়ে আসছি। তোমাকে যদি এই ছকটা দেখায় বলি, অ্যানালাইসিস করে বলো তো কার ভালো উন্নতি হয়েছে, কে ভালো অবস্থানে আছে আর কে ফকির অবস্থানে আছে, কে ধার করে বসে আছে, এটা যদি আমি তোমাকে এখান থেকে যাচাই বাছাই করতে বলি যে কার উন্নতি কার অবনতি, তুমি কিন্তু সুন্দর করে এই ছকটা কিছুক্ষণ ধরে পড়ে অ্যানালাইসিস করলে বলতে পারবা, তাই না? অ্যানালাইসিস করলে বলতে পারবা, কিন্তু ছক দেখে না বলতে আমার অনেক সময় লাগবে। কিন্তু ছকের ব্যাপারটা আমি যখন গ্রাফে দেখতে পারবো তখন আমার ব্রেন আরো দ্রুত কাজ করবে। আমি ছক দেখে গ্রাফ দেখে অতি দ্রুত বলে দিতে পারবো। তো এই কারণে চিত্রের, গ্রাফের বা ঢালের মাহাত্ম্যই হচ্ছে এখানে। আমি এই ব্যাপারটাকেই তোমাকে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখাই দিচ্ছি, দেখো কত দ্রুত তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা যে কার ভালো অবস্থান কার খারাপ অবস্থান, তুমি খুব দ্রুতই গ্রাফ থেকে অ্যান্সার দিয়ে দিতে পারবা। তাহলে দেখো এবার তাহলে এটা ধরো 20 20, এটা 20, এটা 40, এটা 60 80 100 120 140 160, ঠিক আছে? আর নিতে হবে না, থাক এইটুকুই এনাফ। আর এখানে সময় ধরো 2 বছর, এটা 0, এটা 2 বছর,
4 বছর, 4 বছর, এটা 6 বছর, এটা 8 বছর, এটা 8 বছর। এবার আসো দেখো, প্রথমে আসো আমরা কাবুলের কাছে যাই। কাবুল, ওর পয়েন্টগুলো আমি এখানে বসাবো। দেখো 0 বছরে একেবারে শূন্যতে ওর কাছে 40 টাকা, তারপরে 2 বছর পরেও 40 টাকা, 2 বছর পরে ওর টাকা 40, 4 বছর পরে ওর টাকা 40, 6 বছর পরে ওর টাকা 40, 8 বছর পরে ওর টাকার পরিমাণ 40। দেখছো? তাহলে ওর জন্য আমি কেমন একটা গ্রাফ পাবো? দেখো ওর জন্য এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, কাবুলের জন্য এরকম একটা গ্রাফ পাওয়া যাবে। এটা হচ্ছে কাবুলের জন্য, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু। এই যে বিন্দুগুলাকে বসাই দিলাম, কি কথা বুঝছো? বিন্দুগুলাকে সুন্দর করে এই যে বসাই দিলাম। বসাই দিলে এটা হচ্ছে আমরা কাবুলের জন্য পাইলাম। এটা হচ্ছে 2, 2 40, এটা হচ্ছে 4 40। দুটো করে পয়েন্ট বসাই, ঠিক আছে? আর লিখতে হবে না, দুটো করে পয়েন্ট বসালে এনাফ। ওকে, এইবার আসো এ আবুল, আবুলেরটা বসাবো। 0 40, 0 40 মানে শুরু এখান থেকে, এই যে এখান থেকে 0 40 শুরু। 2 60, 2 বছর পরে 60 টাকা, 2 বছর পরে 60 টাকা এইখানে। 4 বছর পরে কত টাকা? 4 বছর পরে 80 টাকা, 80 টাকা, 4 বছর পরে 80 টাকা এইখানে। তাহলে 4 বছর পরে 80 টাকা এইখানে। এবার 6 বছর পরে, 6 বছর পরে, 6 বছর পরে 100 টাকা, 100 টাকা এইখানে। তাহলে 6 বছর পরে 100 টাকা এখানে। তারপরে 8 বছর পরে, 8 বছর পরে 120 টাকা। আর দরকার নাই, এই 3টা পয়েন্ট এনাফ, এই 3টা পয়েন্ট এনাফ। এটা সরল রেখা আঁকার জন্য এই 3টা পয়েন্ট যথেষ্ট। এই এটা কার জন্য? এটা হচ্ছে, এটা হচ্ছে আবুলের জন্য। তাহলে আবুলের জন্য কয়টা পয়েন্ট একটু বসাই। 2 60, এই যে 2 60, আর এটা কত? এটা 4 80, 4 80, এই যে বসালো। তাহলে এটা ছিল হচ্ছে কাবুলের, এটা আবুলের, আবুল। এবার আসো বি, 0 40, 2 20। তাহলে 0 40 এর শুরু এখান থেকে, এখান থেকে 0 40, 2 20 এই যে এখানে। 4 4 0 0 এই যে এখানে। আর 6 হচ্ছে -10, সরি -20, এই যে -20, এটা 6 -20 এখানে। তাহলে এনাফ, এই 3টা পয়েন্ট একত্রিত করে দিলাম, এই 3টা পয়েন্ট একত্রিত করে দিলাম। তাহলে এটা কার জন্য? এটা হচ্ছে বাবুলের জন্য, এটা হচ্ছে বাবুল। ওকে, তাহলে বাবুলের এই পয়েন্টটা একটু লিখে দিই, 2 20, আর এটা হচ্ছে 4 4 0 0, ঠিক আছে? 2টা পয়েন্ট। এবার আসো ডাবুলের, 0 40, 2 30। তাহলে 0 40, 2 30, দেখো কোথায়? 0 40, 2 30, 0 40, 2 এর জন্য 30 এখানে। এই যে 40 আর 20 এর মাঝখানেই তো 30, তাহলে 30 এখানে। তারপরে 4 20, 4-এ যখন তখন 20 এইখানে, ঠিক আছে? 4-এ যখন তখন 20 এইখানে। ধরো এই পয়েন্টগুলো নিচে লিখি, এটা 2 2 20, আর এটা ছিল 4 0 0। এবার এখানে 2 20 ডাবলের জন্য, এই যে সরি 2 30, 2 30, 4 20, 4 20, 4 20 এই 6 10, 6 10 এইখানে। আর 8-এ 0, 8-এ 0 0। তাহলে তার রেখাটা হবে এরকম, এখান থেকে এইভাবে যাবে, এইভাবে রেখাটা চলে যাবে। তাহলে এটা কার? এটা হচ্ছে, এটা হচ্ছে ডাবুলের, এটা ডাবল ডি, ঠিক আছে? তারপরে ডাবুলের এটা পয়েন্ট 4, ডাবুলের 4 20, ঠিক আছে? আর এই পয়েন্টটা ছিল হচ্ছে 2 30, 2 30, এই এটা হচ্ছে ডাবুলের পয়েন্ট। ওকে, এইবার আসো বাকি থাকলো কি? বাকি থাকলো ইবুল। দেখো তো ইবুলের কি অবস্থা, ইবুল ভালো আছে না খারাপ আছে দেখি তো। ইবুল, ইবুলের 0 40, 0 40 এখান থেকে শুরু,
280 280 বা ভালোই তো উন্নতি। 4-এ 120 120 4-এ 120 এখানে, আর 6-এ 160 6-এ 160 এইখানে। তাহলে এর জন্য গ্রাফটা ঊর্ধ্বগামী, অনেক বেশি ঊর্ধ্বগামী, এরকম এরকম ভাবে চলে যাবে এর গ্রাফটা। এর গ্রাফটা এইভাবে চলে যাচ্ছে। এটাকে কোন কালি দিব? এই কালি দিব, বেগুনি। তাহলে এই একটা বিন্দু, একটা বিন্দু, এই বিন্দুটা 280 আর এই বিন্দুটা 4-120, এই এটা ইবুল। এইবার তুমি বলো, বলো দেখে বলো, ছক দেখে আমি তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করব। কার উন্নতি, কার উন্নতি বেশি উন্নতি, কার উন্নতি এবং বেশি উন্নতি, কার অবনতি, কার অবনতি এবং বেশি অবনতি, বেশি অবনতি, কার অবনতি এবং বেশি অবনতি। দেখো এই ছক দেখে, ছক দেখে তোমার যদি আমি বলি, ছক দেখে তুমি বলো কার উন্নতি, কার অবনতি, কার বেশি উন্নতি, কার বেশি অবনতি, ছক দেখে যদি জিজ্ঞেস করি তুমি কিন্তু থতমত খেয়ে যাবা। বা ছক দিয়ে যদি বলি তাহলে তুমি বলবা ভাই থামেন থামেন, আমি আগে দেখি ছকটা ভালো করে অ্যানালাইসিস করি, কিছুক্ষণ ছকটা নিয়ে ভাবি, তারপর আমি উত্তর দিতে পারবো। কিন্তু এই সেম ব্যাপারটা আমি তোমাকে গ্রাফে দিয়ে দিলাম। গ্রাফে দিয়ে আমি জিজ্ঞেস করলাম বলো কার উন্নতি, কার অবনতি। তাহলে উন্নতি হচ্ছে এই দুইজনের, এই দুইজনের উন্নতি, এই দুইজনের উন্নতি, আর এই দুইজনের বিশাল অবনতি, এই দুইজনের অবনতি। কারণ এদের নতি নিম্নগামী, এই যে নতি নিম্নগামী সরল রেখা নিচের দিকে, তাহলে এদের অবনতি, আর এদের উন্নতি ঊর্ধ্বগামী, সো এদের উন্নতি। বুঝতে পারছো? কার উন্নতিও নাই অবনতিও নাই, সি এর, ওর উন্নতিও নাই অবনতিও নাই, এই কারণে ওর কোনো ঢাল নাই, জীবনে ওর কোনো ঢাল নাই। অনেক সময় আমরা বলি না যে তোর তোর তো জীবনে কোনো ঢাল নাই, তোর তো ঢাল একই রকম, তোর তো ঢাল সমান্তরাল, বলি না? তো ওই ওই কাহিনীটাই হচ্ছে এইখানে, যে ওর ঢাল একেবারে এক্স অক্ষের সমান্তরাল, না আছে ওর জীবনে উন্নতি, না আছে ওর জীবনে অবনতি। ঠিক আছে, ওর নাই উন্নতি নাই অবনতি, কিছুই নাই, ওর ঢাল শূন্য। তাহলে এর ঢালই হচ্ছে শূন্য, বুঝছো? এর উন্নতিও নাই অবনতিও নাই, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এবার আসো আমরা একটু হিসাব করে দেখি তো আসলেই এদের দুইজনের ঢাল পজিটিভ কিনা। উন্নতি মানে ঢাল পজিটিভ, ঢাল পজিটিভ, আর অবনতি মানে ঢাল নেগেটিভ, অবনতি মানে ঢাল নেগেটিভ। দেখি তো ঢাল হিসাব করে। তাহলে তুমি আসো, প্রথমে ইবুলের ঢাল ধরো ME, ইবুলের ঢাল হিসাব করব। কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, ক্যালকুলেটারে করে ফেলবা। কোটি দ্বয়ের অন্তর 120 বিয়োগ 80, মুখে মুখেও করা যায়, 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2, তাই দিয়ে ভাগ দাও। তাহলে ভাগ দিলে এর হচ্ছে +20, এর 80 বিয়োগ হচ্ছে 60, তাহলে 80 বিয়োগ 60 কত? 20, ভাগ হচ্ছে 2, তাহলে এর ঢাল হচ্ছে MA, এর ঢাল হচ্ছে +10। ওকে, এর ঢাল দেখো 0, MC, সি এর ঢাল, কাবুলের ঢাল 0, 40 বিয়োগ 40 মানে 0, 0কে এখন যা দিয়ে ভাগ দিবা ঢাল হবে 0। তারপরে এর ঢাল MD, ঢাল তাহলে 20 বিয়োগ 30, 20 বিয়োগ 30 ভাগ হচ্ছে 4 বিয়োগ 2, 20 থেকে 30 বিয়োগ দিলে 4 থেকে 2 বিয়োগ দিবা, তাহলে 20 বিয়োগ 30 ভাগ 4 বিয়োগ 2 মানে 2, এর ঢাল হচ্ছে -5। এর ঢালের কি অবস্থা? এর ঢাল হচ্ছে 0 0 বিয়োগ 20 আর 4 বিয়োগ 2, ঠিক আছে? তাহলে এর ঢাল হচ্ছে -10, MB, এর ঢাল হচ্ছে -10। এই হচ্ছে ঢালের অবস্থা, ঠিক আছে? এর হচ্ছে ঢালের অবস্থা হচ্ছে -10। তাহলে এই দুইজনের ঢাল নেগেটিভ, নিম্নগামী, অবনতি। এদের দুইজনের ঢাল পজিটিভ, ঊর্ধ্বগামী, উন্নতি। এইবার ঢাল পজিটিভ ঊর্ধ্বগামী, কিন্তু কে বেশি ঊর্ধ্বগামী? যার ঢাল বেশি, যার ঢাল বেশি তার বেশি উন্নতি, সে বেশি ঊর্ধ্বগামী। এই দুইজনের মধ্যে ঢাল বেশি কার? মানের ঢাল বেশি কার? মানের বিবেচনায় ঢাল এখন বেশি কার? এর। তাহলে এর বেশি উন্নতি, ঢাল বেশি, এর বেশি উন্নতি, বুঝছো? তাহলে যত ঢাল বেশি তত বেশি ঊর্ধ্বগামী, ঠিক আছে? বেশি ঊর্ধ্বগামী, এটা ঊর্ধ্বগামী, এটা কাহিনী। এই দুইটার ঢাল নেগেটিভ। এবার কোনটা বেশি নেগেটিভ বলো, কোনটা বেশি নেগেটিভ? বেশি বেশি মানে নেগেটিভ কোনটা? এটা। এর -5, এর অবনতি, এর -10, ওর আরো বেশি অবনতি, বুঝতে পারছো? ওর আরো বেশি অবনতি, তাহলে এর বেশি অবনতি, বেশি নিম্নগামী,
বেশি অবনতি। তাহলে কি জানলাম বা কি শিখলাম? ঢাল যদি পজিটিভ হয় ঊর্ধ্বগামী হবে, ঢাল নেগেটিভ হলে নিম্নগামী হবে, ঢাল শূন্য হলে এক্স অক্ষের সমান্তরাল হবে। কারেক্ট। এবার পজিটিভের মধ্যে যত বেশি পজিটিভ তত বেশি ঊর্ধ্বগামী, নেগেটিভের মধ্যে যত বেশি নেগেটিভ তত বেশি নিম্নগামী। ঠিক আছে? তাহলে ঢাল কি খায় না মাথায় দেয় বোঝা গেল? সরল রেখার ঢাল বোঝা গেল। এইবার আসো সরল রেখার একটু সমীকরণ আমরা চিনতে চাই, বা এই ঢালের ব্যাপারটা এইটা আমরা জিওমেট্রির নিরিখে, জিওমেট্রির সমীকরণের নিরিখে এইটা একটু আমরা জানতে চাই যে কোন রেখার সমীকরণ কেমন হয় এবং ঢাল আসলে এই সমীকরণে কিভাবে থাকে। দেখো, কোনো একটা সরল রেখার ঢাল বের করব আমি। এখানে একটা হেডিং লিখব, পরে তুমি আগে লিখো না। আমি কোনো একটা সরল রেখার ঢাল বের করব। তো সরল রেখার ঢাল বের করতে গেলে ধরো এই একটা সরল রেখার ঢাল বের করতে গেল, তো এই সরল রেখাটা দুইটা বিন্দুগামী, কারণ আমরা ঢালের সাহায্যেই সরল রেখার সমীকরণ বের করতে পারি। তাহলে এই সরল রেখার ঢাল বের করব, দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর x2 y2, দুইটা বিন্দু। এবার ধরি এর উপর আর একটা বিন্দু, এটা হচ্ছে xy। আমি এই সরল রেখার সমীকরণটা বের করতে চাই, তাহলে একটা জিনিস বলো তো, এই দুই বিন্দু নিয়ে, এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে আমরা ঢাল বের করব। এটা এক্স ওয়াই, এই দুই বিন্দু নিয়ে আমি ঢালটা বের করব। তাহলে এই দুই বিন্দু নিয়ে যদি ঢাল বের করি, ঢাল এম, কোটিদ্বয়ের অন্তর, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ঢালটা বের করলাম। এইবার তুমি আমাকে বলো, আমি যদি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ঢালটা বের করি, এই দুই বিন্দু নিয়ে যদি ঢালটা হিসাব করি, তাহলে তখন ঢালটা কত আসবে? তখন ঢালটা আসবে কোটিদ্বয়ের অন্তর। তো কোটিদ্বয়ের অন্তর y1 মাইনাস y2, নিচে ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2। অথবা যদি y2 মাইনাস y1 লেখো, তাহলে নিচে লিখবা x2 মাইনাস x1। সিকোয়েন্স ঠিক রাখবা, y1 মাইনাস y2 আর নিচে x1 মাইনাস x2, x1 মাইনাস x2। এই এবার বলো, এই ঢাল বেশি না এই ঢাল বেশি? বলো বলো বলো, এই ঢালটা বেশি না এই ঢালটা বেশি? কই ওই ব্যাপের যোদ্ধারা কই? ওই ব্যাপের সৈনিকরা কোথায়? হ্যাঁ, গুড, সেম। কারণ কি? কেন সেম? সেম কেন? কোথায় পাইলা সেম? তোমার একটু আগে শিখাইছি সরল রেখার ঢাল সেম, তাই না? একটু আগে শিখাইছি সরল রেখার ঢাল সেম, তাহলে সরল রেখার ঢাল তো সেম। তাহলে এই দুই বিন্দু নিয়ে আমি ঢাল যা পাবো, এই দুই বিন্দু নিয়েও ঢাল তাই পাবো, এই বিন্দু নিলেও ঢাল তাই পাইতাম। ঠিক আছে? ঢাল তাই পেতাম। তাহলে ঢাল যদি সেম হয়, তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, যেহেতু ঢাল সেম, তাহলে m সমান সমান m। তাহলে y মাইনাস y1 নিচে x মাইনাস x1, এটা সমান সমান y1 মাইনাস y2 নিচে x1 মাইনাস x2। আসলে আমরা কি করছি জানো? আমরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করে ফেলছি, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা বের করে ফেলছি। ওই যে বলছিলাম না, একটা হেডিং লিখবো। ঠিক আছে? তো আমি যদি প্রথমে হেডিং লিখতাম, তুমি ভয় পাইতা, ভাবতে যে তোমার আমি ম্যাথ করাচ্ছি। আসলে তো আমি তোমার ম্যাথ বা কঠিন জিনিস কিছুই করাচ্ছি না। ঠিক আছে? তা আমরা কি করছি, অজান্তেই, জানি নাই বুঝি নাই, আমরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করে ফেলছি। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণই বের করে ফেলছি আমরা। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করে ফেলছি। এখন আসো, যাতে তোমার নিরামিষ না লাগে, এই জন্য একটা ছোট্ট ম্যাথও করাই। যেমন এইবার আমি যদি তোমাকে বলি, ধরো কোনো একটি রেখা, কোনো একটি সরল রেখা, একটি সরল রেখা 1 2 ও 4 6 বা 4 5 বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী হয়। ঠিক আছে? এই বিন্দু দিয়ে যায়, একটা সরল রেখা এই দুইটা বিন্দু দিয়ে যায়, এই দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই সরল রেখার সমীকরণটা কত হবে? সরল রেখার
সমীকরণ জেনারেল ইকুয়েশন বের করবা যে সরল রেখার সমীকরণটা কত হবে। যেমন সরল রেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই মাইনাস 3 = 0 সরল রেখার সমীকরণ। ওই রকম সমীকরণটা আমি চাইতেছি। ঢালের কনসেপ্ট দিয়ে তো আমরা সমীকরণ বলে ফেলবো। তাহলে ধরি সরল রেখার উপর কোনো একটা বিন্দু, সে যে সরল রেখা আমি চাচ্ছি এই সরল রেখার উপর কোনো একটা বিন্দু ধরি এক্স ওয়াই, আর ওই সরল রেখাটা 1 2 1 2 এবং আরেকটা বিন্দু কি, আরেকটা বিন্দু ধরো 4 5, এই দুইটা বিন্দু দিয়ে সরল রেখাটা অতিক্রম করছে। ওকে, তাহলে আমরা তখন কি লিখে ফেলবো, এক্স ডিভাইড এই যে সমীকরণ, আমি তখন কি লিখে ফেলবো ওয়াই। দেখো এটা অনেকে ভাবে কি ভাই এটা কঠিন জিনিস মুখস্থ করবো কেমনে, এই পাগল দেখো মুখস্থ করা লাগে না, তুমি লিখে ফেলো ওয়াই বাই এক্স লিখে একটা দাগ দিবা, ওয়াই বাই এক্স লিখে একটা দাগ দিবা। তারপরে দুটো বিন্দু কি, একটা এক্স ওয়ান একটা ওয়াই ওয়ান, একটা এক্স টু একটা ওয়াই টু। তাহলে ওয়াই থেকে ওয়াই ওয়ান বিয়োগ করো, এক্স থেকে এক্স ওয়ান বিয়োগ করো, তারপরে এইটা আবার লিখো ওয়াই ওয়ান আর এক্স ওয়ান লিখো, লিখে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু বিয়োগ করো, এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করো। জীবনে এই সূত্র ভুলবা না, জীবনেও ভুলবা না, ঠিক আছে? সূত্রই ভুলে যাও, দেখো সূত্র লাগবেই না, সূত্র কোন কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। তুমি এরকম দুটো দাগ দাও, এরকম দুটো দাগ দিলা, দেওয়ার পরে এখানে ওয়াই লিখো, এখানে এক্স লিখো। এবার ওয়াই মাইনাস একটা বিন্দু ওয়াই মাইনাস টু, কিন্তু ওয়াই স্থানাঙ্ক, ওয়াই থেকে 2 বিয়োগ দাও, ওয়াই থেকে 2 বিয়োগ দাও, আর এক থেকে এক্স থেকে 1 বিয়োগ দাও, দিলা। এবার এই 2 আর 1 লিখে ফেলবা, 2 আর 1 ওই বিন্দু লিখে ফেলবা, এই বিন্দুটা লিখে ফেলবা, লিখে ফেলে এবার এটা বিয়োগ দিয়ে দিবা। তাহলে কোটি থেকে কোটি, তাহলে 2 কোটি, এখানে 5 কোটি, তাহলে 2 বিয়োগ 5 আর 1 থেকে 4, এই তো বিয়োগ দিয়ে দিলাম, ঠিক আছে? এই তো বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এটাই হইল। তাহলে 1 - 4 মানে -3, কোনাকুনি গুণ, -3 সাথে এটা গুণ, -3 সাথে y - 2 গুণ, 2 - 5, 2 - 5 মানে ও -3, তাহলে -3 সাথে x - 1 গুণ, বাহ সুন্দর তো। তাহলে -3 ভ্যানিশ, y - 2 নিয়ে আসো এই পাশে x কে, -x + 1 = 0। দেখো তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি -x + y - 1 = 0, ঠিক আছে? যদি তুমি মাইনাস দিয়ে গুণ করো তাহলে x - y + 1 = 0, এই হচ্ছে সরলরেখার সমীকরণ। দেখি আমি পারছি, এই বলো আমি পারছি। x - y = -1, x - y = -1, হ্যাঁ গুড, ঠিক আছে। ওকে গুড, এইবার আমি তোমার একটা ম্যাজিক দেখাবো। সমীকরণটা ভালো করে দেখো, x - y + 1 = 0। তোমাদের সবার উচিত মানে ফরজ, এটা করবাই তোমরা। কোনো কিছু ফিল করার জন্য, বিশেষ করে গ্রাফের ব্যাপার স্যাপার ফিল করার জন্য একটা খুবই দুর্দান্ত অ্যাপ ফোনে নামায় নেবা। অ্যাপটার নাম হচ্ছে ডেসমস। অ্যাপটার নাম কি? ডেসমস অ্যাপ, এটা ফোনে নামায় নেবা। আর যাদের পিসি বা কম্পিউটার আছে তারা একেবারে লাইভ নিয়ে আসতে পারবা, ঠিক আছে? ডেসমস অ্যাপ কই গেল? গ্রাফিক ক্যালকুলেটর কিনতে হবে নাকি এখন? না, ফ্রি আছে, সমস্যা নেই। এই দেখো একটা ডেসমস অ্যাপ চলে আসছে। ওকে, তাহলে এবার আমি তোমাকে দেখাই সমীকরণটা কি ছিল আমাদের। দেখি, আমাদের সমীকরণটা ছিল x - y + 1 = 0, x - y + 1, x - y + 1 -y + 1 = 0। এই যে দেখো সরল রেখা পাইছি, দেখো দেখো দেখো, এই যে সরল রেখা দেখছো, এই সরল রেখা কোন কোন বিন্দু দিয়ে যেন যাবে? 1 2 আর 4 5, দেখি তো যায় কিনা, দেখি তো 1 2 দিয়ে যায় কিনা, দেখি 1 2 দিয়ে যায় কিনা। এই যে এটা 1, দেখো এই যে বড় করে দেখাই, এই যে 1 দেখতে পাচ্ছ, 1 দেখো। কি রে, এটা তো বড় হয়ে গেল কেন? এই যে দেখো 1, এই যেটা 1 দেখতে পাচ্ছ, এই যে 1 দেখতে পাচ্ছ 1, আর এই যে দেখো 2। তাহলে এখানে উপরে ওঠো, এখানে টাচ করো, এই যে টাচ করো, দেখো এই দেখো বিন্দুটা দেখো, এই যে ছোট, এই যে দেখো 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 বিন্দুটা দেখো, দেখছো 1 2, দেখছো 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 দেখছো, হ্যাঁ 1 2।
আর ছিল কত 3 4 3 4 3 4 3 4, এই যে দেখো এই বিন্দুটা 3 4 কই গেল রে, এই যে এই বিন্দুটা দেখো, এই যে আমার হাতে দেখো আঙুলের উপরে দেখো বিন্দুটা কত দেখো, এই যে বিন্দুটা দেখো 3 4 3 4 দেখো 3 4, আঙুলের উপর বিন্দুটা দেখছো 3 4 দেখছো। তাহলে এই রেখাটা, এই যে সরল রেখাটা, এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই সরল রেখাটা 3 4 এবং 1 2 বিন্দু দিয়ে যাচ্ছে এই সরল রেখাটা। তাহলে দেখছো মিলে গেছে, আমরা সরল রেখার সমীকরণ বের করা শিখলাম, ভালোই তো। তাহলে এইবার একটা জিনিস বলো, সরল রেখা চেনার উপায় কি? সরল রেখা চেনার উপায় হচ্ছে, সরল রেখা চেনার উপায়, সরল রেখা চিনব কিভাবে দেখে, চিনব কিভাবে সমীকরণ দেখে। সমীকরণ দেখে চেনার উপায় হচ্ছে x এর পাওয়ার থাকবে 1, y এর পাওয়ার থাকবে 1। সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ হচ্ছে y = mx + c, এই ফরম্যাট। x এর পাওয়ার থাকবে 1, y এর পাওয়ার থাকবে 1। অনেকে বলতে পারে y = mx + c এবার কি জিনিস, দেখাচ্ছি একটু পরে। x এর পাওয়ার থাকবে 1, x ও y এর সূচক 1 থাকবে, সূচক 1 থাকবে, x ও y এর সূচক কত থাকবে 1 থাকবে, এক ঘাতের সমীকরণ হবে। এটা দেখেই চিনব। x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2 হবে না, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1 তাও হবে না, x এর পাওয়ারও 1 হইতে হবে, y এর পাওয়ারও 1 হইতে হবে, সূচক 1 1 হইতে হবে, তাহলে সে সরল রেখা হবে। ওকে, দেখো মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx, জানো না? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y = mx জানি না আমরা? তা আমরা এক বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ বের করতে চাই, এক বিন্দুগামী। আগেরটা ছিল দুই বিন্দুগামী, দেখো দুইটা বিন্দু দেওয়া ছিল, এই যে আগে দুইটা বিন্দু দেওয়া ছিল, দুইটা বিন্দু দেওয়া ছিল 1 2 3 4 5, দুইটা বিন্দু দেওয়া ছিল, আমরা ঢাল বের করছিলাম বা আমরা সরল রেখার সমীকরণ বের করছিলাম। এবার এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ চাই, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ চাই। এখন একটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করা যায় কিনা? হ্যাঁ যায়, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করা যায়, অবশ্যই ঢালের তথ্যটা দেওয়া থাকতে হবে। কেমনে? মনে করো একটা বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা যাইতে পারে, এই বিন্দু দিয়ে, এই বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা যাইতে পারে। ধরো এই একটা সরল রেখা আর এই একটা সরল রেখা, দেখো দুইটা সরল রেখা, এই যে এই বিন্দু দিয়ে দুইটা সরল রেখা গেছে, তাহলে এক বিন্দুগামী সরল রেখা দেখো দুটো হতে পারে, এক বিন্দুগামী সরল রেখা ধরো দুটো হতে পারে, সরল রেখা দুটো হতে পারে, কিন্তু সমীকরণ দুটো না, সরি সরল রেখা দুটো হতে পারে, সরল রেখা দুটো হতে পারে, সমীকরণ হবে দুটো, সরি সরল রেখা দুটো, সমীকরণ হবে আলাদা আলাদা দুটো, ঢালও হবে আলাদা আলাদা দুটো। তাহলে আমাদের কি করতে হবে? শুধু বিন্দু বলে দেওয়া থাকলে হবে না, শুধু বিন্দু যদি বলে দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না, বিন্দুর পাশাপাশি ঢালও বলে দিতে হবে। যেমন ধরো এটা x অক্ষ, দেখো এটা x অক্ষ, সে এটা x অক্ষ, এটা y অক্ষ, এখানে y অক্ষ আছে, তা আমার y অক্ষ দরকার নেই। x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা θ1 কোণ তৈরি করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা θ2 কোণ তৈরি করে। তাহলে এই রেখাটার ঢাল এটা tan θ2, আর এই রেখাটার ঢাল সেটা tan θ1, এই রেখাটার ঢাল tan θ2, এই রেখাটার ঢাল tan θ1। তাহলে এই দেখো ঢাল আলাদা আলাদা, তাহলে আমার অবশ্যই ঢাল বলে দিতে হবে। তুমি একটা বিন্দু বলে দিবা, আমার কোনো সমস্যা নেই, ধরো একটা বিন্দু বলে দিলা যে ভাই একটা বিন্দু বলে দিলাম xy, এবার সমীকরণ বের করেন। সমীকরণ তো অসংখ্য সমীকরণ, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, বহুত সরল রেখা হবে এখান থেকে। তাহলে আমি যদি সরল রেখা বের করতে চাই, সমীকরণ বের করতে চাই, তাহলে নির্দিষ্ট করে আমাকে অ্যাটলিস্ট ঢালটা বলে দিতে হবে, ঢালটা বলে দিতে হবে, বা এমন কোনো তথ্য দিতে হবে যেন ঢাল বের করে নেওয়া যায়। কি কথা বুঝছো? এমন কোনো তথ্য আমাকে দিতে হবে যেন ঢাল আমি বের করে নিতে পারি। তাহলে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাহলে এই এরকম এক বিন্দুগামী একটি সরল রেখা, ধরো এটা একটা বিন্দু xy এবং এর ঢাল, তাহলে ঢাল কত? ঢাল হচ্ছে m। তাহলে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে m = দেখো m =
আমার যে বিন্দুটা দেওয়া আছে সেটা x1 y1, আর আমি ধরে নিলাম একটা বিন্দু xy, এটা আমি ধরে নিছি, আর এটা আমার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া। তাহলে ঢাল কত হবে? ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর y1 মাইনাস y, ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x। অথবা কেউ চাইলে এভাবেও লিখতে পারে যে ভাই আমি y মাইনাস y1 লিখবো, x মাইনাস x1 লিখবো, কোনো ব্যাপার না, একই জিনিস। তাহলে এখান থেকে এবার আমি সমীকরণ পাবো কিভাবে? y মাইনাস y1 স্লোপ m x মাইনাস x1, এটাই হচ্ছে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে চলো তো ছোট্ট একটা ম্যাথ করি। ধরো তোমাকে বললাম যে একটি সরল রেখা 1 2 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে সরল রেখার সমীকরণ তুমি বলো কয়টা বিন্দু তোমার কোশ্চেনে দেওয়া আছে? কয়টা বিন্দু দেওয়া আছে? গিভেন কয়টা বিন্দু? একটা বিন্দু তোমার দেওয়া আছে। তাহলে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণটা চট করে লিখে ফেলবা যে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা জানি। দেখো খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। y মাইনাস y1 সমান সমান m x মাইনাস x1, এই যে লিখে ফেলবা y মাইনাস y1 m x মাইনাস x1। সূত্র না লিখতে চাইলে তাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে ধরো y থেকে বিয়োগ করবা এর কোটি, কত? 2। স্লোপ m x থেকে বিয়োগ করবা এর ভুজ, কত? 1। এবার স্লোপটা বসাই দাও। ভাই স্লোপ কেমনে পাবো? প্রশ্ন পড়ো, প্রশ্নে স্লোপ দেওয়া আছে, ঢাল দেওয়া আছে। বলছে 1 2 বিন্দু দিয়ে যায় আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে স্লোপ ঢাল তো বলেই দিছে tan 60 ডিগ্রি। এই 1 2 বিন্দু দিয়ে যায় আর x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আমার তো তথ্য দেওয়াই আছে, ঢাল তো দেওয়াই আছে 60 ডিগ্রি, কি তাই না? তাহলে m হচ্ছে tan 60 মানে √3, এখানে √3 বসাই দিবা। তাহলে অতএব y মাইনাস 2 ইকুয়াল টু √3 x মাইনাস 1। এবার এটাকে চাইলে ভাঙতে পারো, তাহলে এটা y, ওই পাশে √3x মাইনাস এই পাশে নিয়ে আসলে মাইনাস √3x, আর মাইনাস টু মাইনাস √3 এই পাশে নিয়ে আসলে প্লাস √3 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এইভাবে রেখে দিতে পারো, মাইনাসও কমন নিতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমার এই সরলরেখার সমীকরণ। তাহলে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করাও শিখলাম, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণও বের করা শিখলাম। বুঝলা? বলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y ইকুয়াল টু mx না? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx। y ইকুয়াল টু mx কেমনে দেখি তো? মূল বিন্দুগামী সরলরেখা, ধরো এই একটা সরলরেখা, এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু 0 0 দিয়ে যায়। এর ঢাল কত? ঢাল হচ্ছে m। তাহলে এই সরলরেখার সমীকরণ বের করো, বের করো। এক বিন্দুগামী মূল বিন্দুগামী, এক বিন্দু মূল বিন্দু, ঠিক আছে, এটা মূল বিন্দু। তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু m x মাইনাস 0, এই যে বিন্দুটা বসাই দিলাম। ঠিক আছে, এখানে বিন্দুটা বসাই দিব, এই যে y মাইনাস x মাইনাস বিন্দু কত? 0 0। তাহলে xও 0 yও 0। তাহলে দেখছো y ইকুয়াল টু mx পাইছি কিনা? এই যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝলা? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো কোনো সরলরেখা যদি মূল বিন্দু দিয়ে না যায়, ধরো কোনো সরলরেখা মূল বিন্দু দিয়ে গেল না, মূল বিন্দু দিয়ে যাচ্ছে না,
সরল রেখা ধরো এইভাবে চলে গেল, এই তাহলে এই সরল রেখা দেখো ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নিয়ে গেছে, ওয়াই অক্ষ থেকে এইটুকু অংশ কেটে নিয়ে গেছে না, ওয়াই অক্ষ থেকে ছেদ করে নিয়ে গেছে না। এই ছেদ করে নিয়ে যাওয়া এই বিন্দুর স্থানাঙ্কটা বলো। এই ছেদ করে নিয়ে যাওয়া এই অংশটুকুকে আমরা বললাম সি, ইন্টারসেপ্ট। এই সি এটাকে বলা হয় ইন্টারসেপ্ট, বুঝছো? কি বলা হয়? ইন্টারসেপ্ট। ওয়াই অক্ষ থেকে কোনো সরল রেখা যেটুকু অংশ কেটে নিয়ে যায়, যেটুকু অংশ কেটে নিয়ে যায়, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। বলো এই বিন্দুর স্থানাঙ্কটা কত? খুবই সহজ, এটা মূল বিন্দু 0 0 0, তাহলে 0 সি, এই বিন্দুর স্থানাঙ্ক 0 সি। আর এই যে সরল রেখাটা এর ঢাল, ঢাল ধরো এম। তাহলে এবার আমি যদি তোমাকে সমীকরণ বের করতে বলি, তাহলে এই সরল রেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস সামথিং ইকুয়াল টু এম এক্স মাইনাস সামথিং, বিন্দু, এই বিন্দুটা বসাই দিবা, এক্স মাইনাস 0 ওয়াই মাইনাস সি। তাহলে এবার ওয়াই ইকুয়াল টু সিটাকে ওই পাশে নিয়ে যাই, দেখো এম এক্স প্লাস সি, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল রেখার সমীকরণ। দেখছো কিভাবে আসতেছে সরল রেখার সমীকরণ? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। বুঝলা? 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 গুড। এইবার শোনো, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি না, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। শোনো এবার খুব ভালো করে শোনো, দেখো বোর্ডে দেখো, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ এইটুকু পজিটিভ, এইটুকু পজিটিভ, তাহলে ইন্টারসেপ্ট পজিটিভ, ওয়াই অক্ষের উপরের দিক থেকে কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে ঊর্ধ্বগামী সরল রেখা, কেটে নিয়ে কেমন সরল রেখা? ঊর্ধ্বগামী, উপরের দিকে ঊর্ধ্বগামী। তাহলে ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষের ধনাত্মক অংশ থেকে কেটে নিছে বিধায়, ওয়াই অক্ষের ধনাত্মক অংশ থেকে কেটে নিছে বিধায় সি হচ্ছে পজিটিভ, আর ঊর্ধ্বগামী বিধায় এম হচ্ছে পজিটিভ। যেহেতু ঊর্ধ্বগামী তাহলে ঢাল পজিটিভ। তাহলে এই সরল রেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সিও প্লাস এমও প্লাস, দুটোই প্লাস, এই যে প্লাস এম এক্স প্লাস সি। ঠিক আছে, ব্যাপারটা এরকম। ধরো একটা উদাহরণ যদি দিই প্র্যাকটিক্যালি, যে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস সি, তো সি হচ্ছে ধরো প্লাস 3। তাহলে ব্যাপারটা কেমন হবে? এই রেখাটা যদি আমি আঁকি, সরল রেখাটা যদি আঁকি, তাহলে ওয়াই অক্ষ থেকে 3 একক দৈর্ঘ্য কেটে নিয়ে যাবে, 3 একক, পজিটিভ 3, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে পজিটিভ 3 কেটে নিয়ে যাবে, নিয়ে প্লাস 2, ঢাল হচ্ছে প্লাস 2, তাহলে ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী, যে স্লোপ হচ্ছে প্লাস 2। বুঝলা? এবার যে সরল রেখা এরকম, যে সরল রেখা এরকম, ধরো ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে কাটবে, তাহলে সি পজিটিভ, কিন্তু ঊর্ধ্বগামী না, নিম্নগামী, এখান থেকে কেটে নিয়ে নিচের দিকে নামবে রেখাটা। দেখো ওয়াই অক্ষ থেকে পজিটিভ অংশ কেটে নিছে, ওয়াই অক্ষ থেকে পজিটিভ অংশ কেটে নিছে, কিন্তু পজিটিভ অংশ কেটে নিয়ে নিচের দিকে নিম্নগামী, তাহলে নিম্নগামী মানে কি? ঢাল, এমটা হচ্ছে নেগেটিভ, এম নেগেটিভ। তাহলে এই সরল রেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু, এই সরল রেখার সমীকরণটা ব্যাপারটা এরকম হবে যে এম হচ্ছে নেগেটিভ এম, এম হচ্ছে মাইনাস এম এক্স, কিন্তু সি কি? সি হচ্ছে প্লাস। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যদি বলি, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 3, তাহলে তখন ব্যাপারটা কেমন হবে? তখন ব্যাপারটা কেমন হবে? ওয়াই অক্ষ থেকে 3 অংশ, 3 একক দৈর্ঘ্য কেটে নিবে, 3 একক দৈর্ঘ্য কেটে নিবে, কেটে নিয়ে কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। এই যে এটা 3 একক, এটা 3, কিন্তু নিচের দিকে নামতেছে, তার মানে স্লোপটা হচ্ছে নেগেটিভ -2। বুঝলা? স্লোপটা নেগেটিভ -2। তাহলে এবার যদি এমন হয় যে কোনো একটা সরল রেখা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে কেটে নিবে। দেখো এবার ভালো করে খেয়াল করো, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে কেটে নিবে, ঋণাত্মক দিক থেকে কেটে নিয়ে ঊর্ধ্বগামী, ঋণাত্মক দিক থেকে কেটে নিয়ে ঊর্ধ্বগামী, ঋণাত্মক দিক থেকে কেটে নিয়ে এই দেখো ঊর্ধ্বগামী। তাহলে এবার সি হবে নেগেটিভ, ঊর্ধ্বগামী বলে এম হবে পজিটিভ, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে প্লাস এম এক্স মাইনাস সি। প্র্যাকটিক্যালি যদি বলি, তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস 2x মাইনাস 3। তাহলে ব্যাপারটা এরকম যে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে কেটে নিল,
এই যে -3 একক কেটে নিয়ে ঊর্ধ্বগামী হয়ে গেল। এইটুকু হচ্ছে -3 আর স্লোপ m হচ্ছে +2। এই বুঝলা? এবার আরেকটা দেখাবো, দুটোই ধরো নেগেটিভ। যেমন y অক্ষের নেগেটিভ দিক থেকে কেটে নিচ্ছে এই, নিয়ে তাও নিম্নগামী। y অক্ষের নেগেটিভ দিক থেকে কেটে নিচ্ছে নিয়ে তাও নিম্নগামী। এই যে 4 ধরনের ঘটনা ঘটতে পারে। নেগেটিভ দিক থেকে কেটে নিল, নিয়ে নিম্নগামী, এই যে নিম্নগামী, এটাকে বর্ধিত করলে পিছন দিকে এভাবে যাবে আর কি, বর্ধিত করলে পিছন দিকে এভাবে যাবে। এই তাহলে এবার সি কি হবে? সি হবে মাইনাস, সিটা হবে মাইনাস, নিচের দিকে নামতেছে সো এম হবে মাইনাস, নিচের দিকে নামতেছে সো এম হবে মাইনাস। ওকে, তো এবার সূত্রটা হবে y ইকুয়াল টু -mx - c, y ইকুয়াল টু -mx - c। এইদিকে যাবে, এরকম হবে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। তাহলে এইটা হচ্ছে -3, স্লোপ হচ্ছে -2, স্লোপ হচ্ছে -2। কি বেশি পড়ে ফেলতেছি নাকি? এই হচ্ছে ঘটনা। তাহলে সরল রেখা দেখেই চেনা যাওয়া যাবে যে সরল রেখাটা কেমন। ঠিক আছে, সরল রেখাটা দেখেই চেনা যাবে সরল রেখাটা কেমন। তুমি আমাকে এবার এই সরল রেখাটা একটু এঁকে দাও তো। 3y - 4x + 8 = 0, এই সরল রেখাটা এঁকে দিবা। এই সরল রেখাটা তুমি আমাকে একটু এঁকে দিবা, যেটা আঁকলে কেমন হবে। এটা যদি আমি আঁকি তাহলে কেমন হবে? তাহলে y = mx + c ফরম্যাটে নিয়ে যাও, এটারে মেরে ধরে y = mx + c ফরম্যাটে নিয়ে যাও। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন লিখি, এখান থেকে ঢাল বের করবা, এখান থেকে ঢাল বের করবা, ইন্টারসেপ্ট বের করবা, ইন্টারসেপ্ট বের করবা এবং সরল রেখাটিকে আঁকবা, সরল রেখাটি আঁকবা, আঁকতে হবে। তো পারা যাবে কিনা? হ্যাঁ যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। কেমনে? দেখো, 3y - 4x + 8 = 0। আমাদের ফরম্যাট আনতে হবে y = mx + c। তাহলে 3y এইটা ইকুয়াল টু, এগুলারে সব ওই পাশে পাঠাই দিই। তাহলে 4x - 8, এবার 3 দিয়ে ভাগ করে দিই। 3 দিয়ে ভাগ করে দিলে y = 4/3x - 8/3। এবার মিলাও মিলাও মিলাও, এবার একটু মিলাও, y = mx - c, দেখো মিলাও, y = mx - c বা প্লাস c দিয়েই লেখো। তাহলে m কি? m পজিটিভ আর নেগেটিভ? ঢাল বের করতে বলছিল। m হচ্ছে +4/3 পজিটিভ, আর সিটাকে মিলাও, এই যে c, তাহলে c কি হচ্ছে? -8/3। তাহলে সিটা কি? নেগেটিভ, c হচ্ছে নেগেটিভ আর m হচ্ছে পজিটিভ, m হচ্ছে পজিটিভ, m হচ্ছে পজিটিভ, c হচ্ছে নেগেটিভ। বুঝলা? ওকে, খুবই সহজ। এটাকে মেরে ধরে নিয়ে যাইতে হবে y = mx + c ফরম্যাটে, যে y = mx + c ফরম্যাটে নিয়ে যাব, দেন হিসাব নিকাশ। তাহলে এবার আঁকতে হবে, এবার আঁকবো, খুবই সহজ। এটা x অক্ষ, এটা y অক্ষ, আঁকো আঁকো আঁকো। তাহলে তোমার কি বুঝতে হবে যে সিটা কি? নেগেটিভ। ওকে, সি কি? সবাই তাকাও, যারা বোঝো নাই তারা তাকাও। সি হচ্ছে কেমন? নেগেটিভ, এই যে নেগেটিভ। সি কেমন? নেগেটিভ। ওকে, সি কেমন? নেগেটিভ। আর এম কেমন? পজিটিভ। তাহলে ওয়াই অক্ষ থেকে নিচের দিক থেকে কেটে নিয়ে যাবে, ওয়াই অক্ষের নিচের দিক থেকে কাটবে। এই কাটা অংশের দৈর্ঘ্য কত? 8/3। ঠিক আছে, এই যে 8/3, সি = এই যে -8/3। তাহলে এখান থেকে ঋণাত্মক অংশ কেটে নিয়ে গেল, আর স্লোপ এম হচ্ছে পজিটিভ, তাহলে এম ঊর্ধ্বগামী, এম পজিটিভ, এম ঊর্ধ্বগামী। তাহলে এম হচ্ছে +4/3, এম হচ্ছে +4/3। এই তো এঁকে ফেললাম, এম হচ্ছে +4/3, এঁকে ফেললাম। ওকে, ক্লিয়ার?
গুড। তাহলে আজকে আমরা সরল রেখার ঢাল নিয়ে বহুত কথাবার্তা বলছি। তাহলে যে কথাবার্তাগুলো বলছি সেই কথাবার্তাগুলো খুবই সুন্দর করে মাথার মধ্যে রাখতে হবে। এবার তোমাদের একটা কাজ দিয়ে দিব, তোমাদের একটা কাজ, কাজ মানে কি হোমওয়ার্ক, ঠিক আছে? কাজটা হচ্ছে তুমি বক্ররেখার ঢালটা বের করবা। তোমার আমি কঠিন কাজটা দিয়ে দিলাম, বললাম একটা বক্ররেখার ঢাল বের করবা। বক্ররেখার ঢাল বের করবা। এই বক্ররেখার ঢাল বের করার জন্য তোমাকে একটা সমীকরণ আমি গিফট করতেছি, সে y = x³। এই সমীকরণটা আমি তোমাকে গিফট করলাম, ঠিক আছে? y = x³ বক্ররেখা, y = x³ রেখাটা দেখতে এরকম এইভাবে উঠে যাবে, ঠিক আছে? এই দেখো তোমাকে ডিসমসে দেখায়, অ্যাপে দেখায় y = x³ তোমাকে গ্রাফে দেখায়। এই দেখো, এই যে দেখছো, এই যে নিচের দিকে তো নেগেটিভ পোর্শন, এই যে নেগেটিভ পোর্শন নিচের দিকে চলে গেছে, পজিটিভ পোর্শন দেখো এইভাবে সাই করে উপরে উঠে গেছে, দেখছো? এইভাবে উপরে উঠে গেছে। তাহলে এটা হচ্ছে y = x³, ঠিক আছে? এর নিচের পোর্শন এরকম, নিচের দিকে এরকম, তো নিচের দিকে আমাদের দরকার নাই, নিচের দিকে আমাদের দরকার নাই, আমি উপরের দিক, এভাবে উপরের দিকে উঠে গেছে, ঢাল বের করবা, এর ঢাল নির্ণয় করবা y = x³ এর, ঠিক আছে? এটাই তোমার কাজ। তাহলে নেক্সট দিন আবার দেখা হচ্ছে বক্ররেখার ঢাল নিয়ে। সরল রেখার ঢাল যতটুকু যা পড়ালাম এটা কিন্তু পড়বা, কি ক্লিয়ার? তোমরা আমার সাথে কথা বলতে পারবা যদি আমি এখানে অপশন, ধরো যে আমাদের এখানে কথা বলার যে অপশন আছে এটা যদি আনমিউট করে দিই তাহলে তুমি আমার সাথে কথা বলতেও পারবা। তাহলে আমরা একটা আনমিউট করবো নাকি বলো তো? আনমিউট করব? আচ্ছা, আনমিউট করছি। এক এক করে কথা বলবা, যে কথা বলবা হাত তুলবা। বলো। আহমেদ, আহমেদ তাজরিল না কি জানো, তুমি বলো। তুমি হাত তুলছো, বলো। কোনো প্রশ্ন থাকলে এবার বলতে পারবা। আচ্ছা, তোমার কথা শোনা যাচ্ছে না বা তুমি বলতেছো না হয়তো। আর কে? আল হাসিব, আল হাসিব হাত তুলছে, আল হাসিব সিফাত। ওয়ালাইকুম আসসালাম, বলো। বলো ভাইয়া, বলো। বুঝি নাই, আমি বুঝি নাই। না, আমরা বেসিক সহ পড়াবো। তুমি এসিএস এর ফিজিক্স ক্লাস করার পরে তোমার কোনো কোনো জায়গায় সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে যদি রেগুলার ক্লাস করতে পারো, কোনো ব্যাপার না। যে অধ্যায়ের জন্য যে জিনিসটা লাগবে ওইটা আমরা পড়াই নিব, নিয়ে ওই অধ্যায় পড়াবো। যেমন গতিবিদ্যা, গতিবিদ্যা একটা কঠিন চ্যাপ্টার, সবার কাছে যদি মতামত নিই গতিবিদ্যা একটা কঠিন চ্যাপ্টার, তুমি আমার কাছে পড়ার পরে তোমার কাছে গতিবিদ্যা যদি কঠিন লাগে তুমি আমাকে বলিও যে ভাই গতিবিদ্যা কঠিন লাগছে। গুড গুড, ভেরি গুড। আচ্ছা, একসাথে অনেকে কথা বললে না শোনা যাবে না, এক এক করে বলো। এক এক চ্যাপ্টারে কয়টা করে ক্লাস নিব এটা আগে থেকে বলা যায় না, তবে আমার যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে আমার ক্লাস নিতে গেলে
ধরো গতিবিদ্যা মিনিমাম তো ধরো 15টা ক্লাস তো মিনিমাম গতিবিদ্যাতে লাগবেই। আর এটা পাঠ প্রস্তুতি পর্বে ধরো পাঠ প্রস্তুতি পর্বে 6টা 7টা ক্লাস লাগবে। জি ভাইয়া, গ্রাফে এক্স অক্ষ কি হয় বুঝলাম না। ও এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ হয় কিনা? হ্যাঁ, ওয়াই অক্ষ থেকে যেমন ছেদকৃত অংশ বের করা যায়, এক্স অক্ষ থেকেও ছেদকৃত অংশ বের করা যায়, কোনো সমস্যা নেই। তুমি ম্যাথে শিখবা, এগুলো সব ম্যাথে শিখাই দিবে তোমাকে। কোনো একটা সরল রেখা সে এক্স অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে যাচ্ছে সেটাও হিসাব করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্লাস নোট করো, ক্লাস নোট করো, ঠিক আছে, কিন্তু নোট করার জন্য বেশি সময় দেওয়া যাবে না। বেশি ধরো কালার পেন ব্যবহার করে খাতায় মার্জিন টার্জিন দিয়ে বিভিন্ন কালার পেন পেন্সিল টেন্সিল ব্যবহার করে নোট করাটা আমি পছন্দ করি না। নোটটা করবা মাথায়, নোটটা থাকবে খাতায় কোনো রকমে, কিন্তু মাথায় নোট করাটা ইম্পর্টেন্ট বেশি। তোমাকে আমি যা পড়াবো এটা মাথায় ধরে রাখাটা, বারবার সেই জিনিসগুলো চর্চা করাটা, এটাই সবচেয়ে দরকার। হ্যাঁ, যার কথা বলা হয়ে যাবে সে নিজেকে মিউট করে ফেলবা। হুম। তোমরা যখন অনেকে একসাথে কথা বলো আমি কারো কথা শুনি না। হ্যাঁ, ডাউট সলভিং তোমরা সবই পাবা, কোনো ব্যাপার না। আর ডিসকাশন গ্রুপটা ব্যবহার করবা, কোনো প্রবলেম থাকলে আমাদের বলবা, আমরাই রিপ্লাই দিয়ে দিব। আমরা যে টিচাররা আছি, আমি বা তোমাদের মাস্টার ভাই, আমরাই রিপ্লাই দিয়ে দিব। সবই পাবা, তোমাদের ফিচার যেগুলো আছে সবই তোমরা পাবা। ওকে, ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা, টাটা।